আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুনশাহিব রহমান তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 8, যেটা হচ্ছে টিস্যু এবং টিস্যু তন্ত্রের চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মধ্যে একটা, এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই আমরা অ্যাভারেজে একটা করে সিকিউ বোর্ড প্রশ্নে কিন্তু পেয়ে যাই। সাথে 25টি এমসিইউর মধ্যে অ্যাটলিস্ট 2টি এমসিইউ কিন্তু এখান থেকে বোর্ড পরীক্ষায় আমরা কমন পাবো। তাই এই চ্যাপ্টারটাকে আমাদেরকে গুরুত্বের সাথেই দেখতে হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক এই চ্যাপ্টারটা। আমরা এই চ্যাপ্টারটা বইয়ের সিরিয়ালি শুরু থেকে শেষ পর্যন্ত আঁকাবো, এবং বইয়ে এই চ্যাপ্টারটার নামটার দিকে একটু খেয়াল করো দেখি। এর নাম হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র। বইয়ে শুরুই করছে টিস্যু এই শব্দটার ব্যাখ্যা করার মধ্য দিয়ে। তো চলো তাহলে টিস্যু এবং টিস্যুতন্ত্র এই দুইটা শব্দের সাথে আমরা একটু পরিচিত হই। তো টিস্যু কি? কয়েকটা কোষের সমাহার। আমরা যদি ওইভাবে লিখতেই চাই একটা সমীকরণের মতো করে, অনেকগুলো কোষ মিলেই তৈরি হয়ে যায় হচ্ছে, যদি আমি n সংখ্যক কোষ যুক্ত করি তাহলে আমরা পেয়ে যাই একটা টিস্যু। আর তন্ত্র শব্দটা তাহলে কি বোঝায় ভাইয়া? অনেকগুলো টিস্যু মিলে একটা অঙ্গ, আর কয়েকটা অঙ্গ মিলেই একটা তন্ত্র। আর কয়েকটা তন্ত্র মিলেই কিন্তু বডিটা ফর্ম করবে। এই স্ট্রাকচারটা নর্মালি আমরা হিউম্যান বডির ক্ষেত্রে পেয়ে যাই। আর যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে কথাটা বলি, যেমনটা এই চ্যাপ্টারে দেখতে যাচ্ছি, উদ্ভিদের ক্ষেত্রে এই তো টিস্যুগুলো মিলে সেমভাবেই কিছু তন্ত্র তৈরি করবে। এই ক্ষেত্রে অঙ্গ আমরা অত আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি না। তো অ্যাকচুয়ালি টিস্যু এবং এই তন্ত্র নিয়েই এই চ্যাপ্টারের আলোচনা। এই জন্যই কিন্তু চ্যাপ্টারটার নাম আমরা দিয়েছি টিস্যু এবং টিস্যু তন্ত্র। অর্থাৎ কিছু টিস্যু এবং ওই টিস্যুগুলো মিলে যখন একটা তন্ত্রের মতো কাজ করবে সেটাকে টিস্যু তন্ত্র বলা হচ্ছে। এবং এরা কিভাবে স্ট্রাকচার নিয়েছে, এরা কিভাবে ফাংশন করছে, এই সব কিছুই কিন্তু এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। তো আমাদের ফার্স্টলি টিস্যু কাকে বলে এটা জেনেই পড়াটা শুরু করব। তো টিস্যুর সংজ্ঞার মধ্যে আমরা পাই, হ্যাঁ এই আইডিয়াটা যদি পেয়ে যাই তাহলে চলো এখন টিস্যু সংজ্ঞাটা দেখি। টিস্যুর সংজ্ঞার মধ্যে আমরা পাই একই ধরনের কাজ সম্পন্নকারী, একই উৎস হতে সৃষ্ট। অর্থাৎ একটা টিস্যুতে থাকা সকল কোষ একই ধরনের কাজ সম্পন্ন করবে এবং একই উৎস থেকে তারা তৈরি হবে, এবং সমধর্মী অর্থাৎ একই ধর্মী একটি অবিচ্ছিন্ন কোষগুচ্ছ। অর্থাৎ এমন কিছু কোষ যারা একই ধরনের কাজ সম্পন্ন করবে, একই উৎস হতে সৃষ্টি হবে এবং সমধর্মী, এবং এগুলো অবিচ্ছিন্ন অবস্থায় আছে, তাহলে সেই কোষগুচ্ছটাকে আমরা একটা টিস্যু বলবো। সিম্পল। তারপরেই চলে যাই টিস্যু কয় প্রকার। ঠিক আছে ভাইয়া, বুঝলাম যে অনেকগুলো সেল মিলে একটা টিস্যু তৈরি, এটাও আমরা সংজ্ঞাটার মধ্যেও পাইলাম। এখন এইটা কয় প্রকারের? তো আমরা যদি প্লান্ট এর বডির কথা বলি, প্লান্টের বডিতে আমরা দুই ধরনের টিস্যু পাই। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। নামগুলো শুনে আমরা একটা স্লাইড ধারণা পেয়ে যাই যে অ্যাকচুয়ালি কী বোঝাইতে চাচ্ছে এখানে। তবুও যদি একটু ইন ডেপথ জানতে চাই তাহলে হচ্ছে ভাজক টিস্যু তারা যারা বিভাজিত হয়, অর্থাৎ বিভাজন ক্ষমতা সম্পন্ন। তাহলে স্থায়ী টিস্যু হয়তো আইডিয়া তোমরা অলরেডি পেয়ে গেছো যে অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যু কারা। স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজন ক্ষমতা বিহীন টিস্যু। এখন প্রশ্ন করতেই পারো যে ভাইয়া ওরা তো বিভাজন হতেই পারে না, তাহলে ওরা সৃষ্টি হয়েছে কিভাবে? অ্যাকচুয়ালি ভাইয়া সকল স্থায়ী টিস্যুই সৃষ্টি হয় ভাজক টিস্যুর থেকে। অর্থাৎ অ্যাট দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট কোনো একটা উদ্ভিদ যখন তৈরি হতে যায়, ওর যে ফার্স্ট জাইগোটটা, সেই জাইগোট
থেকে যেই টিস্যুগুলো তৈরি হওয়া শুরু করে সেগুলো সব হচ্ছে ভাজক টিস্যু। পরবর্তীতেও যখন ফুল গ্রোথ পেয়ে যায়, ওই টিস্যুগুলো যখন তাদের বিভাজন ক্ষমতা হারায় ফেলে বা বিভাজন ক্ষমতা হ্রাস পায়, তখন সেগুলোকে আমরা বলি স্থায়ী টিস্যু। অর্থাৎ স্থায়ী টিস্যু নিজে নিজে তৈরি হয় না, ভাজক টিস্যু থেকে পরিবর্তিত হয়ে তৈরি হয়। এবং স্থায়ী টিস্যু তাদের বিভাজন ক্ষমতাটা রাখে না, অর্থাৎ ওই টিস্যুগুলো আমরা চাইলেও আর বিভাজিত করতে পারবো না। এসিটা একটু অফ করায় দিই। হ্যাঁ, তাহলে এই ছিল টিস্যুর প্রকারভেদ অ্যাকর্ডিং টু বিভাজন ক্ষমতা, যে ও বিভাজিত হতে পারবে কি পারবে না। যারা হতে পারবে তারা ভাজক টিস্যু, যারা হতে পারবে না তারা স্থায়ী টিস্যু। ঠিক আছে, বুঝলাম। নেক্সট হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। অর্থাৎ টিস্যু যেহেতু দুই প্রকারে, ভাজক এবং স্থায়ী, এখন বইয়ের সিকোয়েন্সে যদি আগাতে চাই তাহলে আগে আমাদেরকে ভাজক টিস্যু শিখতে হবে, তারপরে স্থায়ী টিস্যু। এখন আমি যদি তোমাদেরকে বলতে চাই যে ভাইয়া কোনটা ইম্পর্টেন্ট, ভাজক টিস্যু, কেননা বইয়ে অ্যাকচুয়ালি ডিটেলসে পড়ানো হয়েছেই ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু নিয়ে জাস্ট একটা ছোট্ট একটা বক্স আছে। স্থায়ী টিস্যু নিয়ে অ্যাকচুয়ালি তোমরা ডিটেলস পড়ে এসেছো ক্লাস 9-10-এ। ক্লাস 9-10-এর বায়োলজি বই চ্যাপ্টার 2 যদি তোমাদের মনে থাকে, ওখানে পড়ানো ম্যাক্সিমাম পোর্শনটাই ছিল স্থায়ী টিস্যু। ওখান থেকে যে একেবারেই আইডিয়া নিব না তা না, ওখান থেকেও কিছু আইডিয়া আমরা নিব এখানে। বাট 11-12-এর আমাদের এই সিলেবাসে আমরা অ্যাকচুয়ালি ফোকাস করব ভাজক টিস্যুতে। তো ভাজক টিস্যুর ক্ষেত্রে এই টিস্যুগুলোর বৈশিষ্ট্য কীরকম হবে? ফার্স্টলি এর গঠনটার দিকে যদি আমরা তাকাই, এই চিত্রটা অ্যাকচুয়ালি বইয়ের মধ্যেই আছে, যদিও কালারফুল না। তো এটার নিউক্লিয়াসটা আমরা দেখতে পাচ্ছি, একটা নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং পাতলা কোষ প্রাচীর থাকবে। এটা হয়তো আমরা ছবিতেই দেখতে পাচ্ছি। এখন ইনডেপথ যদি আমরা যেতে চাই যে কি কি বৈশিষ্ট্য আমরা এখানে পাচ্ছি, এগুলো হচ্ছে এরকম। বিভাজন ক্ষমতা সম্পন্ন, তাই এরা ক্রমাগত বিভাজিত হয়। এটা একটা খুবই অবভিয়াস কথা, এদের বিভাজন ক্ষমতা আছে দেখেই এদের নাম ভাজক টিস্যু। এদের বৈশিষ্ট্যটা তে চলো এখন ফোকাস করা যাক। তো যেহেতু এদের বিভাজন ক্ষমতা আছে, তার ফলে এরা পরিণত হবার সুযোগ পায় না, তাই প্লাস্টিডটা আদি অবস্থায় থাকে। আর আদি অবস্থায় প্লাস্টিডকে আমরা প্রোপ্লাস্টিড বলি। কথাটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, একটু ক্লিয়ার করি। ভাজক টিস্যুগুলোর কাজ কিন্তু খাদ্য উৎপাদন করা না। ভাজক টিস্যুগুলোর কাজ হচ্ছে উদ্ভিদকে দৈর্ঘ্যে, প্রস্থে, উচ্চতায় বা ধরো যে 3টা ডাইমেনশনেই বড় করাটাই কাজ হচ্ছে উদ্ভিদের। কার? ভাজক টিস্যুর। তাহলে ভাজক টিস্যুর কাজ মোটেও খাদ্য সঞ্চয় করা, খাদ্য তৈরি করা, খাদ্য পরিবহন করা এসব না। কিন্তু সেক্ষেত্রে এই যে প্লাস্টিডের কাজ কি? আমরা চ্যাপ্টার 1-এ পড়ে এসেছি। প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। যেহেতু এই সেলগুলো খাদ্য তৈরি করছে না বা করার প্রয়োজন পড়ছে না, তাই এদের প্লাস্টিডকেও কখনো ম্যাচিওর হওয়ার প্রয়োজন পড়ছে না। কেননা একজন ম্যাচিওর প্লাস্টিডের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা, কিন্তু এই সেলের কাজ খাদ্য তৈরি করা না। তাই একটা ম্যাচিওর প্লাস্টিড অ্যাকচুয়ালি এই সেলের কখনোই প্রয়োজন পড়বে না। তাই প্লাস্টিডটা যদি ইম্যাচিওর অবস্থায় ওর সাইডে থেকে যায়, তবুও এই সেলের বিন্দুমাত্র ক্ষতি হবে না। আর এজন্যই বলা হচ্ছে যে এখানে প্লাস্টিডটা প্রোপ্লাস্টিড রূপে থাকে, অর্থাৎ আদি প্লাস্টিড রূপে থাকে, অর্থাৎ কাজ করে না বা ইম্যাচিওর এমন একটা প্লাস্টিড রূপে থাকে। কেননা ওই প্লাস্টিডকে নিউট্রিয়েন্টস দিয়ে ম্যাচিওর করানোর প্রয়োজন তো পড়ছে না, কেননা ওটা খাদ্য তৈরি করবে, ওই খাদ্যের আশায় থাকবে, এটাও না। ভাজক টিস্যুগুলো অ্যাকচুয়ালি খাদ্যের জন্য স্থায়ী টিস্যুর উপরেই নির্ভর করে। খাদ্য তৈরি, পরিবহন, সঞ্চয় সবই কিন্তু খাদ্য রিলেটেড সব কাজ কিন্তু স্থায়ী টিস্যুর কাজ। সো ভাজক টিস্যুর প্লাস্টিডগুলোকে তাই পরিপূর্ণ বা ম্যাচিওর প্লাস্টিড হওয়ার প্রয়োজন পড়ে না। নেক্সট যে বৈশিষ্ট্যটা ভাজক টিস্যুর, সেটা হচ্ছে যে ফলে কোষগুচ্ছ এই যে ভাজন ক্ষমতা সম্পন্ন, এর ফলে কি হচ্ছে যে কোষগুলোর প্রাচীরটা পুরু হবার সুযোগ পাবে না। এখন দেখো, একটা সেল কন্টিনিউয়াসলি বিভাজনের মধ্যে আছে। একটা সেল যদি বিভাজনের মধ্যে থাকে, ওর বাহিরে চারপাশে থাকা যেই কোষ প্রাচীর, সেটাকেও ডেফিনেটলি রাপচার হতে হচ্ছে, কন্টিনিউয়াসলি শেপ পরিবর্তন করতে হচ্ছে। তাহলে ওই সেল ওয়ালটা যদি পুরু হয়, ওই সেলগুলো যে ডিভাইড হচ্ছে ওটার জন্য কি একটা হাইন্ড্রেন্স না, একটা বাধা না? যদি সেল ওয়ালটা পুরু হয়, বিভাজনের জন্য একটা বাধা না?
তাই এই সেলগুলো, ভাজক টিস্যুর সেলগুলো কি করবে, ওদের সেলুলোজের যেই সেল ওয়ালটা এটাকে অবশ্যই পাতলা রাখার চেষ্টা করবে, যেন ডিভাইড হওয়ার সময় খুব ইজিলি ওটার শেপ চেঞ্জ করা যায়। আর এটাই কারণ যে এটার ফলে এরা যে ভাজন ক্ষমতা সম্পন্ন, এর ফলে কোষগুলোর কোষ প্রাচীরটা পুরু হওয়ার সুযোগ পাবে না, কাজেই এদের কোষ প্রাচীরটাও কিন্তু পাতলা থাকে। ঠিক আছে, বুঝতে পারছি। নেক্সট বৈশিষ্ট্যে যাই। তো এদের নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু বিভাজিত হতে পারে তাহলে অবশ্যই জীবিত হবে, খুবই অবভিয়াস। এদের বডিলি মেকানিজম সম্পন্ন হচ্ছে রেগুলার বেসিসে, প্রতিনিয়তই কিন্তু ওই তোমার হচ্ছে যে কিন্তু ওই মেকানিজমস, কিছু রিয়াকশনস কিন্তু প্রতিনিয়তই এদের সেলের ভেতরে কিন্তু হতেই আছে, হুইচ মিনস যে এরা অবশ্যই জীবিত, কেননা মৃত সেলে কোনো রিয়াকশন ঘটবে না। তাই এরা যে জীবিত এটার জন্য আর কোনো প্রমাণ প্রয়োজন পড়ছে না, যেহেতু নিজেরাই এরা বিক্রিয়া করতে পারছে। ঠিক আছে, নেক্সট বৈশিষ্ট্য যাই। তো এই কোষগুলো একই আকার আকৃতির এবং ছোট হয়, একই আকার আকৃতির এবং ছোট হয়। কথাটা যদিও আসলে খুব একটা ভালোভাবে ক্লিয়ার একটা আইডিয়া দেয় না। এই কোষগুলো ছোট হবে কেন সেটার ব্যাখ্যাটা আগে দেই। একটা কোষ যখন কন্টিনিউয়াসলি বিভাজনের মধ্যে থাকবে, ও যখন নতুন একটা অপত্য কোষ হিসেবে সৃষ্টি হবে, ওর আকার ডেফিনেটলি ছোটই থাকবে। কিন্তু এই যে ভাজক টিস্যুগুলো এরা তো স্থায়ী টিস্যু না, তাই ওকে ছোট থেকে বড় হওয়ার প্রয়োজন পড়ছে না। ওই ছোট অবস্থাতেই তার উদ্দেশ্য হবে আবার বিভাজিত হওয়া, অর্থাৎ এরা কখনো বড় হওয়ার সুযোগই পায় না। যেই অবস্থায় এরা তৈরি হয়েছে, যেই সাইজটা নিয়ে, যেই ছোট একটা আকার নিয়ে, ওই আকারেই কিন্তু ওরা তারপরে আবার ডিভাইড হয়ে যাচ্ছে, হুইচ মিনস যে এই সেলগুলো, ভাজক টিস্যুর সেলগুলো কখনো আকারে বড় হওয়ার সুযোগ পায় না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই যে এদের আকারটা ছোট হয়। এবং এই যে কথাটা যে একই আকার আকৃতির, এখানে অ্যাকচুয়ালি বোঝানোর চেষ্টা করতেছে যে এদের তোমার হচ্ছে যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সেম। দ্যাট মিনস এই যে মাঝখানে যদি নিউক্লিয়াস থাকে, এখান থেকে যদি তুমি একটা রেডিয়াস আঁকার চেষ্টা করো, তুমি দেখবা যে সব দিকে এটা সেম, কম বেশি নাই তেমন একটা, সব দিকে এই রেডিয়াসটা সেম, কম বেশি তেমন একটা নাই। এবং এদের তাই তুমি বলতে পারো যে দৈর্ঘ্য প্রস্থ সব সেম এবং আকারটাও আবার ছোট। ঠিক আছে, তারপর আরেকটু ডিটেলস পড়তে যাই চলো। কোষগুলো ছোট হয়, সাইটোপ্লাজমটা হবে ঘন। তো ধরো সেম পরিমাণে ইনগ্রিডিয়েন্টস আমি একটা বড় একটা ব্যাগে রাখতে চাচ্ছি, একটা ছোট একটা ব্যাগে রাখতে চাচ্ছি, সেম ইনগ্রিডিয়েন্টস। বড় ব্যাগে রাখলে ওটা ততটাও জ্যাম প্যাকড অবস্থায় থাকবে না, ছোট ব্যাগে রাখলে সেটা একটুতে ভর্তি হয়ে যাবে, মনে হবে অনেক ঘন অবস্থায় আছে ওই ইনগ্রিডিয়েন্টসগুলো। আর এটাই কারণ যে কোষটা ছোট হওয়ার ফলে এদের সাইটোপ্লাজমটা ঘন মনে হয়। নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে একই আকৃতির বলে কোষসমূহের মাঝে আন্তঃকোষীয় ফাঁক নেই। তো এরকম আরেকটা সেল, পাশে আরেকটা আছে, এখানে আরেকটা আছে। দেখো এখানে কিন্তু এই, আচ্ছা আমি একটু যদি এটা আলাদা করে দেখাতে চাই সেটাই সব থেকে ভালো হয়, হয়তো লেখাগুলোর উপরে চলে গেছে। এখানে দেখালেও সমস্যা নাই। তো এক্ষেত্রে এইভাবে সেলগুলো যখন জ্যাম প্যাকড অবস্থায় থাকে, তাদের মাঝে কিন্তু কোনো ফাঁকা জায়গা আমরা দেখতে পাই না। এখানে কিন্তু আমি কোনো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি না। আর এটাই কারণ আমরা বলতেছি যে একই আকার আকৃতির বলে কোষসমূহের মাঝে কোনো আন্তঃকোষীয় ফাঁক নেই। ঠিক আছে, খুবই ভালো কথা। থার্ড যেই পয়েন্টটা, এটাতে যাই। ছোট কোষের নিউক্লিয়াসগুলো তুলনামূলক বড় হয়। ছোট যেই কোষগুলো সেগুলোতে নিউক্লিয়াস তুলনামূলক বড় হয়। এদের আকার এদের বৈশিষ্ট্যটাই হচ্ছে যে কন্টিনিউয়াসলি এরা বিভাজনের মধ্যে থাকবে। আর আমরা জানি কোষ বিভাজনের শুরুতে কি হয়, নিউক্লিয়াসটা কিন্তু আকারে বড় হয়ে যায়। আর এটাই কারণ যে এদের নিউক্লিয়াসটার দিকে তাকাইলে সবসময় মনে হবে যে স্বাভাবিকের চেয়ে আকারটা একটু বড়, কেননা সবসময় এটা কন্টিনিউয়াস বিভাজনের মধ্যে আছে। তো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু পরপর আমাদেরকে সুন্দর করে খাতায় লিখে দিয়ে আসতে হবে। তারপরের পয়েন্টগুলোতে যাই। বিপাকীয় হার বেশি বলে বজ্র পদার্থ, ক্ষরিত বস্তু এবং অন্যান্য পদার্থ সঞ্চিত হবার সুযোগ থাকে না, যার ফলে কোষ গহ্বরের দরকার নেই।
অর্থাৎ এই সেলগুলোর কিন্তু ভাইয়া কোষ গহ্বর থাকে না। কোষ গহ্বরের কাজ কী ছিল? কোষ গহ্বরের কাজ ছিল বজ্র পদার্থ ধারণ করা। এই সেলগুলো বজ্র পদার্থ তৈরি করবে না, কেননা এরা তো খাদ্য তৈরি করতেছে না। খাদ্য তৈরি করতে গিয়ে বা ধরো যে ডিফেন্স মেকানিজম হিসেবে ফেগোসাইট বা অন্য কোনো মেকানিজম দিয়ে যেভাবেই হোক না কেন যদি বজ্র পদার্থ তৈরি করতো এরা, তাহলে সেটাকে রাখার জন্য কোষ গহ্বরের প্রয়োজন ছিল। কিন্তু যেহেতু এরা বজ্র পদার্থ তৈরি করছে না, তাই এদের অ্যাকচুয়ালি ওগুলো শেল্টার দেওয়ার মতো কোনো ব্যাগ প্রয়োজন হচ্ছে না, আর তাই কোষ গহ্বরেরও প্রয়োজন হচ্ছে না, আর তাই ভাজক টিস্যুর কোষগুলোর কোষ গহ্বর থাকে না। এটাও আরেকটা বৈশিষ্ট্য। তারপরেরটাতে যাই। ক্রমাগত বিভাজনের জন্য শক্তি উৎপাদন, প্রোটিন তৈরি ইত্যাদি বিপাকীয় কাজ অনেক বেশি দরকার, তাই বিপাকীয় হারটা বেশি। এদের বিপাকীয় হারটা অনেক বেশি, দ্যাট মিনস এদের রিয়াকশনস অনেক বেশি হয়। রিয়াকশনস অনেক বেশি হয় কেননা রেগুলার বেসিসে প্রোটিন তৈরি করতে হচ্ছে, শক্তি উৎপাদন তৈরি করতে হচ্ছে। তো এই সব কারণে এদের বিপাকীয় হারটা অনেক বেশি। তো এটার কারণেই কিন্তু বিপাকীয় হার বেশির ফলেই কিন্তু এরা বজ্র পদার্থ সঞ্চয় করার মতো, বজ্র পদার্থ তৈরি করবে না প্রথমত, আর তৈরি করলেও সেটা সঞ্চয় করে রাখবে না, ওটা ওর প্রয়োজন না বা কাজ না। তো এই যে এখন এতক্ষণ ধরে আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম, এই বৈশিষ্ট্যগুলো এত ইম্পর্টেন্স দিয়ে পড়ার প্রয়োজনটা কী ছিল ভাইয়া, কেন দরকার ছিল? কেননা ভাইয়া এই ভাজক টিস্যুর বৈশিষ্ট্য একটা খুবই গুরুত্বপূর্ণ সিকিউর টপিক। এটা সিকিউর টপিক ছিল ভাইয়া। এটা কিন্তু গ নাম্বারে আসে। গ নাম্বারে বলে যে উদ্দীপকের টিস্যুটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। উদ্দীপকের টিস্যুটি সেক্ষেত্রে হয় ভাজক টিস্যু। কিভাবে বুঝবো? এই ফিগারটা দিয়ে রাখতে পারে, এই ফিগারটা স্টেমে দিয়ে রাখতে পারে, অথবা ভাজক টিস্যুর দুই একটা বৈশিষ্ট্য দিয়ে রাখতে পারে উদ্দীপকে। তোমাকে গ নাম্বারের প্রশ্ন করবে উদ্দীপকের যে ক টিস্যুটা আছে সেটার বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো বা বৈশিষ্ট্যগুলো তুলে ধরো বা বর্ণনা করো, যেভাবে আসুক না কেন এই পয়েন্টগুলো তারপরে আমাদেরকে পয়েন্ট করে সিরিয়াল বাই সিরিয়াল লিখে দিয়ে আসতে হবে। পারবো নিশ্চয়ই, যদি আমাদের একটা আইডিয়া থাকে যে অ্যাকচুয়ালি ঠিক আছে এটা এটার কারণে এটা এরকম, এটার কারণে এটা এরকম, তাহলে কিন্তু আমরা ইজিলি এমনিতেই লিখে দিয়ে আসতে পারবো। তো এই ছিল ভাইয়া ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এখন ভাজক টিস্যুর বৈশিষ্ট্য জানলাম, ভাজক টিস্যুর কি কোনো প্রকারভেদ আছে? অবশ্যই আছে। ভাজক টিস্যুকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। টিস্যুকে তো আমরা দুইভাবে ভাগ করছি, যারা বিভাজিত হয় তারা ভাজক টিস্যু, যারা হয় না তারা স্থায়ী টিস্যু। এখন এই যে ভাজক টিস্যুগুলো এদেরকে আবার আমরা বেশ কয়েকভাবে ভাগ করছি। এটা জানার আগে চলে একটু দেখে নেই যে উদ্ভিদের বৃদ্ধির সময় কোন টিস্যু থেকে কোন টিস্যু তৈরি হচ্ছে। আমরা যদি ভ্রূণীয় অবস্থা থেকে চিন্তা করি, একদম শুরুর দিকে যখন একটা টিস্যু তৈরি হচ্ছে একটা উদ্ভিদের, ভ্রূণীয় অবস্থা থেকে কোষ পৃথকীকরণ করে আলাদা আলাদা কিছু টিস্যু তৈরি হলো, তখনই তৈরি হয়ে যায় প্রো মেরিস্টেম টিস্যু। প্রো মানে আদি, মেরিস্টেম মানে ভাজক টিস্যু। আদি ভাজক টিস্যু তৈরি হয়ে যায়, যেটা কোষ বিভাজনের ফলে প্রাইমারি মেরিস্টেম টিস্যু বা ভাজক টিস্যু তৈরি করে, যেটা আবার কোষ বিভাজন ক্ষমতা হারানোর ফলে তৈরি করে প্রাইমারি স্থায়ী টিস্যু। তাহলে প্রাইমারি ভাজক টিস্যু থেকেই প্রাইমারি স্থায়ী টিস্যু তৈরি হয়, আর স্থায়ী টিস্যু থেকে যেই ভাজক টিস্যুটা তৈরি হয় সেটাকে আমরা সেকেন্ডারি মেরিস্টেম টিস্যু বা সেকেন্ডারি ভাজক টিস্যু বলি। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাইয়া স্থায়ী টিস্যু থেকে কিভাবে ভাজক টিস্যু তৈরি হয়? আপনি তো বললেন ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়। হ্যাঁ ভাইয়া, ভাজক টিস্যু থেকেই স্থায়ী টিস্যু তৈরি হয়, বাট প্রয়োজনে এবং ইনাফ স্টিমুলেশন পেলে উদ্ভিদের যদি দেখা যায় যে এটা ইম্পর্ট্যান্ট একটা ফাংশন পূরণ করার জন্য প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে ইনাফ স্টিমুলেশন পেলে, প্রয়োজনীয় উদ্দীপনা পেলে, নিউট্রিয়েন্টস পেলে, তখন স্থায়ী টিস্যুটা আবার বিভাজিত হতে পারে। তো ওই যে প্রাইমারি স্থায়ী টিস্যু বা প্রাইমারি স্থায়ী টিস্যু কেন নাম দিয়েছি, কেননা প্রাইমারি ভাজক টিস্যু থেকে ওরা সৃষ্টি হয়েছিল।
প্রাইমারি ভাজক টিস্যু থেকে সৃষ্টি হয়েছে দেখে ওদের নাম প্রাইমারি স্থায়ী টিস্যু। প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে যারা তৈরি হয়েছে তাদেরকে আমরা বলতেছি সেকেন্ডারি ভাজক টিস্যু, কেননা এরাও ভাজক টিস্যু। এখন সেকেন্ডারি ভাজক টিস্যু কেন ভাইয়া? প্রাইমারি স্থায়ী থেকে তো সেকেন্ডারি স্থায়ী হইতে পারতো না ভাইয়া, সেকেন্ডারি স্থায়ীটা তৈরি হবে সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে। এই হচ্ছে প্যাটার্নটা মেইনলি এখান থেকে এখান পর্যন্ত খেয়াল করো। ভ্রূণ অবস্থায় তো থাকবেই টিস্যু এবং সেটা তো অবশ্যই ভাজক টিস্যু হবে এবং ওটাকে প্রোমেরিস্টেম টিস্যু বলতেছি কেননা একেবারে শুরুর দিকে ওরা তৈরি হয়েছিল ভ্রূণের সাথে সাথেই। তারপরে ওই প্রোমেরিস্টেম টিস্যুটা প্রাইমারি ভাজক টিস্যু তৈরি করলো যখন সেটা একটু পূর্ণাঙ্গ একটা রূপ লাভ করলো চারা গাছের মতো, তারপরও তো ওকে গ্রোথ করতেই হবে, তো তাই প্রাইমারি ভাজক টিস্যু রূপে ছিল। অ্যাট এ টাইম যখন মোটামুটি বড় হয়ে গেল তখন হয়তো স্থায়ী টিস্যু তৈরি হওয়া শুরু করলো, কিন্তু দেখা গেল যে হয়তো কোনো একটা ডাল ভেঙে গিয়েছে বা হয়তো পাতা পড়ে গিয়েছে, নতুন পাতা তৈরি করতে হচ্ছে, এমন কোনো একটা কারণে হয়তো ওই যে স্থায়ী টিস্যুগুলো ওখান থেকেও নতুন টিস্যু তৈরি করতে হইতে পারে। তখন স্থায়ী টিস্যু থেকে যেই টিস্যুগুলো তৈরি হবে তারা হবে সেকেন্ডারি ভাজক টিস্যু। আর সেকেন্ডারি ভাজক টিস্যুতে তারপর একদম শেষে যেই টিস্যুগুলো তৈরি হবে তারা হচ্ছে সেকেন্ডারি স্থায়ী টিস্যু। এই সেকেন্ডারি স্থায়ী টিস্যুটাই লাস্ট পার্ট, এরপরে আর কিন্তু বিভাজন ক্ষমতা কেউ লাভ করতে পারবে না যখন একবার সেকেন্ডারি স্থায়ী টিস্যু তৈরি হয়ে যাবে। তো এই ছিল ভাইয়া সিকোয়েন্সটা যে কোনটার পরে কোনটা তৈরি হচ্ছে। যদিও এখান থেকে সিকিউ কখনোই আসবে না, এমসিকিউর জন্য একটু আইডিয়াটা আমরা নিয়ে রাখবো। এটা হচ্ছে এমসিকিউ এর পড়া। নেক্সট আমরা যাই ভাজক টিস্যুর শ্রেণীবিভাগ। তোমরা এই বোর্ডটার দিকে খেয়াল করেই বুঝতে পারতেছো যে ভাজক টিস্যুকে আমরা অনেকভাবে ভাগ করতে পারছি। আমরা যদি ভাজক টিস্যুকে অবস্থান অনুযায়ী ভাগ করি তাহলে একরকম লিস্ট পাবো, কোষ বিভাজন অনুসারে ভাগ করলে একরকম লিস্ট পাবো, কাজ অনুসারে ভাগ করলে একরকম লিস্ট পাবো। তো যেভাবেই আমরা ভাগ করি না কেন এমসিকিউতে যদি আসে যে ভাজক টিস্যু কত প্রকার, আমরা অ্যান্সারটা নির্দ্বিধায় 3 দাগায় দিয়ে আসতে পারবো, কেননা যেভাবে কাজ অনুসারে, কোষ বিভাজন অনুসারে, অবস্থান অনুসারে যেভাবেই ভাগ করি না কেন ভাজক টিস্যু কিন্তু 3 প্রকারই আমরা বারবার পাচ্ছি। তো এখন চলো এগুলো নিয়ে ডিটেলস পড়া যাক। ওকে, তাহলে চলো ডিটেলস এ যাওয়া যাক। ফার্স্টলি হচ্ছে ভাজক টিস্যু, আচ্ছা এখানে উৎপত্তি অনুসারে হতো, উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু এই 3 প্রকারে, অবস্থান অনুসারে এই 3 প্রকারে, বিভাজন অনুসারে এই 3 প্রকারে, কাজ অনুসারে এই 3 প্রকারে। উৎপত্তি অনুসারে, উৎপত্তি বলতে ওর লাইফ টাইমের ঠিক কোন সময়ে কোন ধরনের ভাজক টিস্যু তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে 3 প্রকারে। তো লাইফ টাইমে কখন কোনটা তৈরি হয়েছে, প্রারম্ভিকটা একেবারে তৈরি হয়েছে, প্রাইমারিটা একেবারে তৈরি হয়েছে তার ভ্রূণ অবস্থায়। প্রারম্ভিক ও ভ্রূণ অবস্থায় কিন্তু এটাকে আমরা দেখতে পাই মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে। ওকে, মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষে আমরা পাই প্রারম্ভিককে, যেটা অ্যাকচুয়ালি ভ্রূণ অবস্থাতেই তৈরি হবে একেবারে শুরুতেই। প্রাইমারি ভাজক টিস্যু ভ্রূণ অবস্থাতেই তৈরি হবে, সেকেন্ডারি ভাজক টিস্যুটা ও তৈরি হবে ভাইয়া স্থায়ী টিস্যু থেকে। তার মানে বোঝাই যাচ্ছে যে এটা উদ্ভিদটা একেবারে পরিপূর্ণতা লাভ করে গেলে তারপরে তৈরি হয়। অবস্থান অনুসারে এটা আবার 3 প্রকারে, অর্থাৎ উদ্ভিদের বডির কোন অংশে এই টিস্যুগুলো অবস্থান করতেছে, কোন টাইপের ভাজক টিস্যু সেটার উপর ডিপেন্ড করে 3 প্রকারে। শীর্ষক ভাজক টিস্যু, শীর্ষক ভাজক টিস্যু নামটা শুনেই বোঝা যাচ্ছে যে শীর্ষে অবস্থান করে, শীর্ষগুলোতে। এখান থেকে কিন্তু এই প্রাইমারি ভাজক টিস্যুটা এই শীর্ষকের উদাহরণ। নিবেশিত ভাজক টিস্যু এবং পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যুটা থাকে ল্যাটারালি, লঙ্গিচুডালি মানে লম্বালম্বি,
যেহেতু এটা আমরা কি বলতেছি অবস্থান অনুসারে, এটা থাকবে লম্বালম্বি। আর নিবেশিতটা থাকবে দুইটি ভাজক টিস্যুর মাঝখানে, সরি দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে। তাহলে বুঝতেই পারতেছো যে কোনো একটা উদ্ভিদের একেবারে শীর্ষের দিকে যে টিস্যুগুলো আমরা পাই তারা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। কোনো একটা উদ্ভিদের বডির স্ট্রাকচারের মাঝে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যদি আমরা কোনো ভাজক টিস্যু পাই তার নাম হবে নিবেশিত ভাজক টিস্যু। আর পার্শ্বীয় ভাজক টিস্যু এটাও ভাইয়া স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে, কিন্তু এটা আর এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে। দ্যাট মিনস নিবেশিতটা থাকবে হরাইজন্টালি, পার্শ্বীয়তাটা থাকবে লঙ্গিচুডানালি। বুঝে গেছে? এই পার্শ্বীয়টা থাকবে এইভাবে লম্বা লম্বে, আর নিবেশিতটা থাকবে এই যে এইভাবে শোয়ানো, যার হচ্ছে তোমার নিচে এবং উপরে দুই জায়গাতেই থাকবে হচ্ছে, নিচে এবং উপরে দুই জায়গাতেই থাকবে স্থায়ী টিস্যু। এখানে স্থায়ী টিস্যু, এখানে স্থায়ী টিস্যু, মাঝখানে আছে ভাজক টিস্যু। এইগুলো হচ্ছে নিবেশিত আর পার্শ্বীয়। আর একদম টপমোস্ট পোর্শনে যে আমরা টিস্যুটা পাই ওটা কিন্তু ছিল ভাইয়া শীর্ষক ভাজক টিস্যু। তাহলে এখন হয়তো আইডিয়া পাওয়া গেছে যে অবস্থান অনুসারে আমরা কিসের উপর মানে কিভাবে ভাগটা করছি। আর ভাজক টিস্যু যদি আমরা উৎপত্তি অনুসারে ভাগ করি তাহলে তো ওই যে স্থায়ী টিস্যু থেকে এটা ভ্রূণ অবস্থায়, ওটাও ভ্রূণ অবস্থায়, কিন্তু ওটা আমরা পাই হচ্ছে শীর্ষগুলোতে। আর এটা হচ্ছে তারপরে ওটার পরে প্রারম্ভিকের পরে ওটা ডিভাইড হয়ে যাওয়ার পরে আর কি প্রাইমারিটা তৈরি হয়। মানে ওটা হচ্ছে প্রারম্ভিকটা হচ্ছে প্রাইমারিরও আগের রূপ। দুইটাই ভাজক টিস্যু, কিন্তু প্রারম্ভিকটা দিয়ে শুরু হবে। প্রারম্ভিক নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা দিয়ে শুরু হয় যাত্রা একদম শুরুর দিকে। তারপরে ভ্রূণ অবস্থাতেই কিন্তু এই যে প্রাইমারি টিস্যুটা ডেভেলপ করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, এই দুইটাই গেল। পরের দুইটাতে চলো যাই। ফার্স্টটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে। তো কোষটা মানে এই যে কোষগুলো, এই যে ভাজক টিস্যুর কোষগুলো তো ডিভাইড হবে, এর তো নামই হচ্ছে ভাজক টিস্যু, মানে কি ওকে ডিভাইড হইতে হবে। তো এই যে ডিভাইড হইতে হবে এটা কোন ডাইমেনশনে ডিভাইড হবে? দৈর্ঘ্য বরাবর ডিভাইড হইতে পারে, দৈর্ঘ্যর সাথে প্রস্থ বরাবর ডিভাইড হতে পারে, দৈর্ঘ্যর সাথে প্রস্থ এবং সাথে হচ্ছে আড়াআড়িভাবেও ডিভাইড হতে পারে। দ্যাট মিনস তিনটা ডাইমেনশনে, দুইটা ডাইমেনশনে, একটা ডাইমেনশনে ডিভাইড হতে পারে। তো কোন বরাবর ডিভাইড হচ্ছে সেলগুলো এটার উপর ডিপেন্ড করে তিন ভাগে। রিবটা এটা ভাইয়া একটা তলে ডিভাইড হবে। ধরো সেলগুলো এইভাবে আছে, ওরা কিন্তু এইভাবে, আচ্ছা এইভাবে ছড়ায় যাবে না, এইভাবে যাবে না। তাহলে হবে এটা কি? ওরা লম্বালম্বি বাড়তে থাকবে। এবং এই ধরনের স্ট্রাকচার দেখতে পাবো আমরা যেই ধরনের ভাজক টিস্যুতে, ওগুলোকে আমরা রিব ভাজক টিস্যু বলবো। প্লেট ভাজক টিস্যু আবার কোনগুলো? এরা ভাইয়া শুধু একটা তলে না, এটা দুইটা তলে ডিভাইড হবে। দুইটি তলে ডিভাইড হবে। দুইটি তলে মানে দৈর্ঘ্য বরাবর তো হবেই, সাথে প্রস্থ বরাবর হতে পারে, এভাবে করে। ওকে, তাহলে প্লেটটা হয়তো বোঝা গেল যে দৈর্ঘ্যর সাথে প্রস্থ বরাবর সেলগুলো ডিভাইড হচ্ছে। আর মাসটা তাহলে কোনটা ভাইয়া? এটা ভাইয়া দৈর্ঘ্য, প্রস্থ সাথে একদম আড়াআড়ি তিনটা ভাবেই ডিভাইড হবে। তাহলে এটা তিনটি তলে। ডিভাইড হবে। ঠিক আছে, বুঝতে পারলাম তাহলে কোন কোষ বিভাজনের অনুসারে আমরা কীভাবে ভাগ করছি। তারপরেরটাতে যাই। নেক্সট হচ্ছে কাজ অনুসারে। কাজ অনুসারে আমরা কিভাবে ভাগ করছি। তো এক একজনের কাজ এক এক রকম। তবে আমি যদি স্ট্রাকচারটার দিকে খেয়াল করি একটু, উদ্ভিদের এটা যদি ওর কাণ্ডের প্রস্থচ্ছেদ হয়, এখন বলতে পারো যে প্রস্থচ্ছেদ কি জিনিস ভাইয়া? আমি যদি একটা উদ্ভিদ এখানে ড্র করলাম, ধরো এখানে অনেক পাতা আছে, এই উদ্ভিদের
প্রধান কাণ্ড, এখানে ধরো মূল আছে। এই যে উদ্ভিদটা, এই উদ্ভিদের কোনো একটা পোর্শন আমি কেটে আনলাম একদম সাইড থেকে, অথবা হয়তো মূলের কোনো একটা ছোট্ট একটা অংশ কেটে আনলাম। কেটে এনে ধরো কাণ্ড না, আমি মূলেই যাই। আমরা যদিও কাণ্ড এবং মূল উভয়ের প্রস্থচ্ছেদ দেখব। ধরো মূলের কোনো একটা পোর্শন আমি কেটে আনলাম, এটা যদি কেটে আনি তাহলে এরকম একটা পোর্শন পাচ্ছি মূলের। এখন আমি স্লাইস করব এইভাবে, এখানে আর এখানে যদি আমি কাটি তাহলে দেখবা অনেক ক্ষুদ্র একটা মাঝখানে স্লাইস পাবো। ওই স্লাইসটা কিন্তু গোলাকার। পাশ থেকে দেখলে হয়তো আমি আয়তাকার বুঝতে পারতেছি, বাট ওটাকে যদি আমি উপর থেকে দেখি, এই উদ্ভিদটার ধর এটা মূল, আমি একটা মূল কেটে আনছি, এটা একটা মূল এর অংশ বা কাণ্ডও হতে পারে, যেটাই চিন্তা করে নিই না কেন, এই বরাবর কাটলাম, কেটে এরকম একটা অংশ পাইছি। এখন এটাকে উপর থেকে দেখলে আমি গোলাকার একটা স্ট্রাকচার দেখতে পাবো। ওই গোলাকার স্ট্রাকচার হচ্ছে এটা। কাণ্ড বা মূল যেটাই ধরে নাও না কেন, আমরা দুইটারই পড়বো, দুইটারই স্ট্রাকচার আমরা পড়বো, দুইটারই ভিতরে কীরকমভাবে আমরা দেখতে পাবো সেলগুলোকে আমরা পড়বো। তো কাজ অনুসারে আমরা এই তিন ভাগে ভাগ করছি। যে সব থেকে বাহিরের যে লেয়ারটা, ওই সেলটার এই যে গোলাকার যে সেলের লেয়ারটা আমরা পাবো, এসিটা আবার দেওয়ার প্রয়োজন আছে। গোলাকার যে সেলের লেয়ারটা পাবো তার সব থেকে বাহিরের যে লেয়ারটা, ওটা হচ্ছে প্রোটোডার্ম। গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে মাঝখানে থাকা সকল অংশটাই হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আর এর মধ্যে ছড়ায় ছিটায়, এর মধ্যে ছড়ায় ছিটায় কিছু সেল, কিছু টিস্যু থাকবে, এগুলোকে আমরা বলতেছি প্রোক্যাম্বিয়াম। গ্রাউন্ড টিস্যুর মধ্যে ছড়ায় ছিটায় থাকবে। তাহলে প্রোক্যাম্বিয়াম হচ্ছে একটা ভাজক টিস্যু যেটা গ্রাউন্ড টিস্যুর মধ্যে ছড়ায় ছিটায় থাকবে। এই আইডিয়াটা এখন শুধু নিয়ে রাখি। তাহলে আমি যদি এটা মূল হয় বা কাণ্ড হয়, যেটাকে এইভাবে কাটছি, কেটে উপর থেকে দেখতেছি, দেখে আমি এইভাবে তিনটা লেয়ার পাবো। আউটার মোস্ট লেয়ারে হচ্ছে প্রোটোডার্ম, ভিতরে সব কিছু হবে গ্রাউন্ড টিস্যু, মাঝখানে কিছু ছড়ায় ছিটায় থাকা টিস্যু হবে প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়ামের কাজ কি এখন যদি এই মুহূর্তে একটু আইডিয়া দিয়ে রাখতে চাই, যদিও পরবর্তীতে ডিটেলস পড়বো আমরা। প্রোক্যাম্বিয়ামের কাজ এক বাক্যে বলতে চাইলে হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করা। পরিবহন টিস্যুগুচ্ছ বোঝার জন্য অ্যাকচুয়ালি স্থায়ী টিস্যুটা আমাদের একটু পড়ে নেওয়া প্রয়োজন, তাই ওটা নিয়ে একটু ডিটেলসটা আমি পরেই বলি। প্রোক্যাম্বিয়ামটা জাস্ট বুঝে রাখো যে পরিবহন টিস্যুগুচ্ছ। জাইলেম ফ্লোয়েম নিয়ে তো আইডিয়া আছে, ওই জাইলেম ফ্লোয়েম তৈরি হয় এই প্রোক্যাম্বিয়াম থেকে। ঠিক আছে, বুঝলাম। গ্রাউন্ড টিস্যু, গ্রাউন্ড মেরিস্টেমের কাজ কি? শক্ত করে উদ্ভিদ থেকে ধরে রাখা, খাদ্য সঞ্চয় করে রাখা, এগুলো কাজ হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের। তাহলে খাদ্য পরিবহনের কাজ হচ্ছে প্রোক্যাম্বিয়ামের, খাদ্য সঞ্চয়ের কাজ হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের। প্রোটোডার্মের কাজ কি? প্রোটোডার্মের কাজ হচ্ছে বাহিরে থেকে সুরক্ষা দেওয়া, তো তারপরে প্রচ্ছেদনে হেল্প করা বা লবণ পরিশোষণে হেল্প করা, বা হতে পারে কিছু ওই যে সাবস্টেন্স কিছু ক্ষরণ করা, কোনো ধরো এনজাইম বা ধরো হরমোন ক্ষরণ করা। তাহলে ক্ষরণ করা বা বাহিরে থেকে সুরক্ষা দেওয়া, এগুলো কাজ হচ্ছে প্রোটোডার্মের। গ্রাউন্ড মেরিস্টেমের কাজ হচ্ছে শক্ত করে ধরে রাখা, খাদ্য সঞ্চয় করে রাখা, এগুলো। প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে খাদ্য পরিবহনে সাহায্য করা। তাহলে কাজ অনুসারে তিনটা ধরনের কাজ আমরা পাচ্ছি, তিনটা ধরনের ভাজক টিস্যু থেকে। সবাই ভাজক টিস্যু, এরা তিনজনই ভাজক টিস্যু, কিন্তু কাজ আলাদা। এরা তিনজনই ভাজক টিস্যু কিন্তু ডিভাইড হয় আলাদা আলাদা তলে। এরা তিনজনই ভাজক টিস্যু কিন্তু এদের অবস্থান উদ্ভিদের আলাদা আলাদা অংশে। এরা তিনজনই ভাজক টিস্যু কিন্তু এরা তৈরি হয় আলাদা 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 ওর সময়ে। তো এই কয়েকটা ভাগে কোন সময় ডিভাইড হচ্ছে, কোন দিক থেকে ডিভাইড হচ্ছে, কোথায় অবস্থান করতেছে, কাজ কি, এদের উপর ডিপেন্ড করে আমরা এই কয়েকটা ভাগে ভাগ করছি। হয়তো একটা সিম্পল আইডিয়া আমরা অলরেডি পেয়ে গিয়েছি, তাহলে এটা আমরা পড়লাম কেন? এখন এখান থেকে কি প্রশ্ন হয় ভাই? এখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়, এবং এমসিকিউর জন্য কিন্তু এটা 3 স্টার, অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু প্রশ্নগুলো কিভাবে হবে, বুঝলাম যে ভাই এখান থেকে প্রশ্ন হবে, কিন্তু কিভাবে হবে প্রশ্নগুলো কিভাবে হবে একটু যদি ব্যাখ্যা করতে চাই। নিচের কোনটি ধরো প্রশ্ন করবে যে নিচের কোনটি পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম। এটা আমরা পড়বো, এক্সাম্পল কিন্তু পড়িনি, আমরা শুধু একটা আইডিয়া নিছি, এক্সাম্পল থেকে প্রশ্ন হয় এবং ওটা আমরা একটু পরে পড়বো। আমরা সবগুলোর আইডিয়া নিয়ে রাখছি, সবগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে, কাজ কি কিভাবে হচ্ছে, আমরা জাস্ট এক্সাম্পলটাই পড়িনি, যেটা এমসিকিউতে আসে ওটা একটু পরেই পড়বো, বক্স করে করে সুন্দর করে সাজানো আছে, সাজায় পড়লে আর কি মনে থাকবে ভালোভাবে, তাই এখানে শুধু একটা আইডিয়া নিয়ে রাখলাম। অথবা প্রশ্ন হতে পারে এইভাবে যে কোষ বিভাজন অনুসারে কত প্রকার, অথবা প্রশ্ন করতে পারে যে মাস কোষ বিভাজনের ফলে তোমার হচ্ছে যে কয়টি তলে ডিভাইড হয়, অথবা প্রশ্ন করতে পারে যে গ্রাউন্ড মেরিস্টেমের কাজ কি। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখন আমরা দিতে পারবো, আর এক্সাম্পল থেকে তো প্রশ্ন হবে যেটা আমি বললাম। তো এই ছিল ভাইয়া আমাদের একটা সামারি, ভাজক টিস্যুকে আমরা কত ভাগে ভাগ করছি। সো এতক্ষণ ধরে আমরা টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার, শুরু করছি ভাজক টিস্যু দিয়ে, ভাজক টিস্যু কাকে বলে, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কি, যেটা সিকিউ এর প্রশ্ন সলভ করছি। দেন ভাজক টিস্যু কত প্রকার, ওগুলোর এক্সাম্পল যদি এখনও পড়িনি একটু পরে পড়বো। এই বিষয়গুলোতে আমরা আছি। তাহলে চলো পরের পার্টে যাওয়া যাক। পরের পার্টে উৎপত্তি অনুসারের একটা আইডিয়া দিয়ে রাখছে। উৎপত্তি অনুসারে আমরা বলছি যে হচ্ছে ভাইয়া ভ্রূণ অবস্থায় তৈরি হবে প্রোমেরিস্টেম এবং প্রাইমারি ভাজক টিস্যু, প্রোমেরিস্টেম থেকে প্রাইমারিটা তৈরি হচ্ছে এবং প্রাইমারিটা তারপরে যখন স্থায়ী টিস্যু তৈরি করবে, স্থায়ী টিস্যু থেকে তারপরে যেই ভাজক টিস্যুটা তৈরি হবে ওটাকে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু বলছি। তো উৎপত্তি অনুসারে ওই 3 ভাগে ভাগ করছি। এইখানে আমি ভালোভাবে যেটা বুঝাইতে পারি সেটা হচ্ছে ওই নিবেশিতর ব্যাপারটা। তো আমরা অবস্থান অনুসারে 3 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, একটা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু, আর একটা হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু। দেখো শীর্ষকটা কিন্তু একদম শীর্ষের দিকে আছে, এটা ধরো একটা কোনো একটা মূলের একদম এন্ড পোর্শন, একটা মূল গাছটাকে উল্টা করে মূলের তুমি অংশটা থেকে জুম করে দেখতেছো, তো একেবারে উপরে হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু, একেবারে প্রান্তের দিকে। তো এগুলো হচ্ছে স্থায়ী টিস্যু, এগুলোও স্থায়ী টিস্যু, এটাও স্থায়ী টিস্যু। দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে একটু ডার্কার কালারের আমরা শেড দেখতে পাচ্ছি ওটা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। কেননা সংজ্ঞাতেই পড়ছি দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যেই টিস্যুটা থাকে সেটা হচ্ছে, যেই ভাজক টিস্যুটা থাকে সেটা হচ্ছে নিবেশিত ভাজক টিস্যু। আর তারপরে হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যু আরেকটা টাইপ, যেটা হচ্ছে কি লম্বালম্বিভাবে থাকে। দেখো এটাও কিন্তু দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে আছে, কিন্তু এটা লম্বালম্বিভাবে অবস্থান করতেছে, আর এটা অবস্থান করতেছিল আড়াআড়িভাবে। তো এই জন্যই আর কি এই দুইটা ডিফারেন্ট। তো এই ছিল হচ্ছে আমাদের যে অবস্থান অনুসারে এটা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা। তো অবস্থান অনুসারে এই যে 3টা চলে আসছে, শীর্ষক, নিবেশিত এবং পার্শ্বীয়। তো এই 3টার উদাহরণ কি কি পড়তে হবে, আমি তোমাকে বললাম না যে উদাহরণ থেকে কোয়েশ্চেন হয়। এই দেখো উদাহরণটা কিন্তু চলে আসছে এখানে, MCQ। উদাহরণ থেকে কীরকম প্রশ্ন হতে পারে, যে ধরো একটা বললো যে ঘাস জাতীয় উদ্ভিদ যেমন পাইন, হর্সটেল এই প্রভৃতি উদ্ভিদের পত্রমূলে কোন ধরনের ভাজক টিস্যু দেখা যায়, শীর্ষক, নিবেশিত নাকি পার্শ্বীয়? নিবেশিত। বোঝা গেছে, এইভাবে প্রশ্নটা হবে। তো আমরা চলো এক নজর দেখে নিই যে শীর্ষক ভাজক টিস্যুটা এরা এক প্রকার প্রাইমারি ভাজক টিস্যু, এটা আমি বলে ফেলছি অলরেডি। নিবেশিত ভাজক টিস্যু এরাও এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু, যেটা দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করবে। আর পার্শ্বীয় ভাজক টিস্যু এরা প্রাইমারি স্থায়ী টিস্যু হতে তৈরি হয়, তাই এরা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তো প্রথম দুইটা ছিল প্রাইমারি ভাজক টিস্যুর উদাহরণ, যেহেতু ওরা একেবারে ভ্রূণ অবস্থাতেই তৈরি হচ্ছে, কিন্তু পরবর্তীতে স্থায়ী টিস্যুর মাঝখানে থেকে যাচ্ছে আর কি, অথবা একেবারে শীর্ষে চলে যাচ্ছে। আর স্থায়ী টিস্যু থেকে যেটা তৈরি হচ্ছে লম্বালম্বিভাবে সেটাকে আমরা পার্শ্বীয় টিস্যু বলতেছি। আর এটার উদাহরণ হচ্ছে ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম প্রভৃতি। আর কাণ্ড, মূল, এদের শাখা প্রশাখার শীর্ষে যেই টিস্যুগুলো থাকে সেটা হচ্ছে শীর্ষক ভাজক টিস্যু। এছাড়া পাতা এবং ফলের শীর্ষেও কিন্তু এটা থাকতে পারে। আর ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেল প্রভৃতি উদ্ভিদের পত্রমূল এবং মধ্যপর্বের গোড়ায়, পর্বসন্ধিতে, ফুলের বোটায় কি থাকে, নিবেশিত ভাজক টিস্যু থাকে। তো এই ছিল এখানকার আইডিয়া, এখান থেকে এইটুকুই প্রয়োজন ছিল আমাদের জানাটা। তারপরে ক্যাম্বিয়াম, এই তো ক্যাম্বিয়াম নিয়ে এতক্ষণ যে আমি বলতেছিলাম যে পরবর্তীতে বলবো, চলো আমরা এখন ক্যাম্বিয়াম কী জিনিস সেটা নিয়ে একটু ডিটেলস পড়ে ফেলি। তো ক্যাম্বিয়াম তাহলে কি ছিল, ক্যাম্বিয়াম নিয়ে ছোট্ট একটা আইডিয়া তোমাদেরকে একটু আগিয়ে দিয়েছি আমি, যে ক্যাম্বিয়াম হচ্ছে এমন একটা ভাজক টিস্যু
যার কাজ হচ্ছে পরিবহন কলাগুচ্ছ তৈরি করা। তো আমরা কিন্তু এই জিনিসটা জানি যে ক্যাম্বিয়াম এটা একটা ভাজক টিস্যু যে পরিণত করবে পরিবহন কলাগুচ্ছ। আচ্ছা, তো এই ক্যাম্বিয়ামটা তাহলে হয়তো খুব স্বাভাবিকভাবেই আমরা বলতে পারবো যে একটা ভাজক টিস্যু, কেননা ও স্থায়ী টিস্যু তৈরি করতেছে। আর এই যে পরিবহন কলা, যার উদাহরণ হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম, এরা হচ্ছে স্থায়ী টিস্যু। আচ্ছা, এবং এই ক্যাম্বিয়ামটা থাকে কাদের? দ্বিবীজপত্রী উদ্ভিদের। আচ্ছা, কয়েকটা আইডিয়া আমরা পেলাম। ফার্স্ট অফ অল, ক্যাম্বিয়াম হচ্ছে এমন একটি টিস্যু যে স্থায়ী টিস্যু পরিবহন কলাগুচ্ছকে তৈরি করে, যার উদাহরণ হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এর উপস্থিতি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে, এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের থেকে ওর কাজটা কি? ঠিক আগের চিত্রটাতে ফেরত যাই। এখানে ক্যাম্বিয়াম নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম যে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে এই যে ছড়ায় ছিটায় থাকে হচ্ছে আমাদের এই প্রোক্যাম্বিয়ামগুলো। এই আইডিয়াটা যদি এখানে বুঝতে পারো, এটাই আমি আবার এখানে ইমপ্লিমেন্ট করব। এটা ছিল ওই প্রোটোডার্ম এবং মাঝখানে পুরোটা গ্রাউন্ড টিস্যু তন্ত্র। ধরো এখানে একটা প্রোক্যাম্বিয়াম, একটা প্রোক্যাম্বিয়াম, প্রোক্যাম্বিয়াম, এখানে জাইলেম, এখানে ফ্লোয়েম, জাইলেম, ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানেই থাকবে কিন্তু প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে, এই যে গোলগুলো এগুলো হচ্ছে প্রোক্যাম্বিয়াম, এক্স গুলো হচ্ছে জাইলেম, এফ গুলো হচ্ছে ফ্লোয়েম। যদিও অ্যাকচুয়ালি পি তে ফ্লোয়েম, PHLOEM ফ্লোয়েম এর প্রনাউন্সিয়েশনটা, ধরে নিলাম এফ দ্বারা আমি ওই ফ্লোয়েম বোঝাচ্ছি। তো এখন এই প্রোক্যাম্বিয়ামগুলোর কাজ কি? প্রোক্যাম্বিয়ামগুলোর কাজ হচ্ছে পরিবহন করা তথা জাইলেম এবং ফ্লোয়েম তৈরি করা। তাহলে প্রোক্যাম্বিয়াম ও কিন্তু ভাইয়া নতুন জাইলেম, ফ্লোয়েম এসব তৈরি করতে পারবে। জাইলেম, ফ্লোয়েম, প্রয়োজনে নতুন জাইলেম বা ফ্লোয়েম তৈরি করতে পারবে এই প্রোক্যাম্বিয়ামগুলো। এখন একটা জিনিস চিন্তা করো, একটা প্রোক্যাম্বিয়াম থেকে নতুন যদি জাইলেম এবং ফ্লোয়েমের সেট তৈরি হওয়া শুরু করে, তাহলে কি আর এখানে এইটুকু জায়গার মধ্যে জায়গা দিতে পারবে? এই জায়গাগুলো তো আর ফাঁকা নেই ভাই, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্যান্য সেলগুলো কিন্তু এখানে অবস্থান করতেছে। তাহলে খুব স্বাভাবিকভাবে প্রস্থটা বেড়ে যাইতে হবে না এই উদ্ভিদটার? এই উদ্ভিদটার যেই পরিধিটা আছে কাণ্ডের, যদি এটা কাণ্ড ধরি কাণ্ড, যদি মূল ধরি মূল, অ্যাকচুয়ালি এই গঠনটা আমি কাণ্ডের আর্ট করেছি এখানে। এটা কিভাবে কাণ্ডের বুঝতে পারলাম, এটা পরবর্তীতে তোমরাও বুঝতে পারবা, কেননা এগুলো আমরা কিভাবে সাজাইছি এটার উপর ডিপেন্ড করবে যে তুমি ওটাকে কাণ্ড বলবা নাকি মূল বলবা। কেননা মূলে আর কাণ্ডে এই যে পরিবহন কলাগুচ্ছটা এটা ভ্যারিয়াস, মানে দুইটা আলাদাভাবে সাজানো থাকে। এটা আমরা শিখবো পরবর্তীতে, আমি বলবো, কোনো সমস্যা নাই। তো যাই হোক না কেন, এটা হচ্ছে কাণ্ডের ফিগার, অ্যাটলিস্ট এই অ্যারেঞ্জমেন্টটা দেখে আমরা বলতে পারতেছি। তো মাঝখানে থাকা এই যে ক্যাম্বিয়ামগুলো, ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে নতুন টিস্যু গুচ্ছ তৈরি করা, পার্টিকুলারলি নতুন ভাস্কুলার বান্ডল তৈরি করা বা পরিবহন কলাগুচ্ছ তৈরি করা, হুইচ ইজ জাইলেম এবং ফ্লোয়েম। এখন নতুন যদি জাইলেম ফ্লোয়েম তৈরি করতে হয়, ওটার অ্যাকোমোডেশনের জন্য কিন্তু ভাইয়া পরিধিটাকে বাড়তে হবে, হুইচ মিনস যে ক্যাম্বিয়ামের উপস্থিতি কিন্তু ভাইয়া পরিধি বাড়াইতে সাহায্য করছে উদ্ভিদটার। এখন এটা একটা মজার একটা থিওরি, এটা জেনে রাখো যে উদ্ভিদের দৈর্ঘ্য বরাবর লম্বা হওয়াটাকে বলা হয় প্রাইমারি বৃদ্ধি। আচ্ছা, এই জায়গাটাতে আমার মনে হয় না বেস্ট জায়গা এই জিনিসটা পড়ানো, আমি নতুন একটা পেজ নিই।
ধরো এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদটা যদি শুধু দৈর্ঘ্য বরাবর বড় হয়, এই বৃদ্ধিটাকে প্রাইমারি বৃদ্ধি বলি। আচ্ছা, তাহলে শুধু কি দৈর্ঘ্য বরাবরই একটা উদ্ভিদ বড় হতে পারে? একটা উদ্ভিদ তো ভাইয়া এরকম ছিল, ও প্রস্থ বরাবরও বড় হতে পারে, দৈর্ঘ্য বরাবরও বড় হতে পারে। তো প্রস্থ বরাবর বড় হওয়াটাকে সেকেন্ডারি বৃদ্ধি বলি। আর দৈর্ঘ্য বরাবর বড় হওয়াটাকে প্রাইমারি বৃদ্ধি বলি। তো যে সমস্ত উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর উভয়ভাবে বড় হতে পারে, সেই সমস্ত উদ্ভিদকে আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদ বলি। যদিও এটা কারণ না যে এদেরকে দ্বিবীজপত্রী বলি, বাট দ্বিবীজপত্রী উদ্ভিদের এই বৈশিষ্ট্যটা আমরা দেখি যে তারা দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় বরাবর বড় হতে পারে। পক্ষান্তরে যেগুলো একবীজপত্রী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদগুলোর ক্ষেত্রে কিন্তু ভাই আমরা দেখি যে ওরা শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর বড় হতে পারে, প্রস্থ বরাবর কিন্তু বাড়ে না। হুইচ মিনস যে প্রস্থ বরাবর বাড়তে গেলে যে এলিমেন্টটা প্রয়োজন সেটা দ্বিবীজপত্রী উদ্ভিদের আছে, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের নেই। এবং প্রস্থ বরাবর বাড়ার জন্য যে এলিমেন্টটা প্রয়োজন, এটা আমরা একটু আগেই দেখে আসলাম, সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়ামের উপস্থিতি। আর এটাই কারণ যে এই রকমের যে গঠনটা, এটা ধরো ফ্লোয়েম, প্রোক্যাম্বিয়াম, জাইলাম, প্রোক্যাম্বিয়াম, ফ্লোয়েম, জাইলাম, প্রোক্যাম্বিয়াম, জাইলাম, ফ্লোয়েম, প্রোক্যাম্বিয়াম, জাইলাম, ফ্লোয়েম, প্রোক্যাম্বিয়াম, জাইলাম, ফ্লোয়েম। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমরা শুধুমাত্র দ্বিবীজপত্রী উদ্ভিদেই দেখব, এবং প্রোক্যাম্বিয়ামটা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো না। কেননা একবীজপত্রী উদ্ভিদের যদি প্রোক্যাম্বিয়াম থাকতো, তাহলে একবীজপত্রী উদ্ভিদেও কিন্তু সেকেন্ডারি বৃদ্ধি শো করতো। আচ্ছা, আমি কি রেকর্ড ঠিক আছে হচ্ছে, বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ঠিক আছে, গুড। তো এই ছিল একটা আইডিয়া এই বিষয়টা নিয়ে। যদিও আমাদের বইয়ে অ্যাকচুয়ালি এই বিষয়টা নিয়ে ডিটেলস আলোচনা করেনি, বাট এটা আমাদের আসলে জানা প্রয়োজন। কেননা এই কথাগুলো যদি আমরা না বুঝি, তাহলে বইয়ের লেখাগুলো বুঝতে অসুবিধা হয়। যদিও এই বিষয়গুলো বইয়ে এভাবে ডিটেলস বলা নেই। তো এখন তাহলে প্রোক্যাম্বিয়াম নিয়ে একটা আইডিয়া চলে আসছে যে প্রোক্যাম্বিয়ামটা একটা ভাজক টিস্যু, যেটা স্থায়ী টিস্যুতে রূপান্তরিত হতে পারে। এটা তোমার হচ্ছে যে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাই আমরা এটা জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে, এটা সেকেন্ডারি বৃদ্ধিতে সাহায্য করে তথা প্রস্থ বরাবর উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে। এই কয়েকটা আইডিয়াই আমাদের জানা প্রয়োজন ছিল প্রোক্যাম্বিয়াম সম্পর্কে। তাহলে আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে, নেক্সট পার্টে চলো মুভ করি। আমরা অ্যাকচুয়ালি অবস্থান অনুসারেটাতেই ডিটেলস পড়তে পড়তে এত দূর চলে আসছি। নেক্সট আমরা ভাজক টিস্যুকে যেভাবে ভাগ করছি সেটা হচ্ছে কোষ বিভাজন অনুসারে, এবং এটা হচ্ছে 3 প্রকার। মাস, আচ্ছা একই কালার হয়ে যাচ্ছে, তো অন্য একটা কালার ইউজ করি, এই কালারটা ভালো। মাস ভাজক টিস্যু, প্লেট ভাজক টিস্যু এবং রিব ভাজক টিস্যু। আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে অ্যাকচুয়ালি মাস, প্লেট, রিব এগুলোর মানে কি। আমরা অ্যাকচুয়ালি এদের ফাংশনালিটি সম্পর্কে আগেই ধারণা নিয়ে রাখছি। আমরা এখন দেখবো অ্যাকচুয়ালি এক্সাম্পলগুলো। তো মাস ভাজক টিস্যু, যেটা অ্যাকচুয়ালি 3টা ডাইমেনশনে, 3টা তলে উদ্ভিদের বৃদ্ধি হওয়াটাকে নিয়ন্ত্রণ করে, সেটা অবস্থান করতেছে হচ্ছে বর্ধনশীল ভ্রূণে, রেণুথলিতে, এন্ডোস্পার্মে, শস্য টিস্যুতে অর্থাৎ মজ্জা, কর্টেক্স এগুলোতে। প্লেট ভাজক টিস্যু হুইচ মিন্স শুধুমাত্র 2টা ডাইমেনশনে এটা বৃদ্ধি পাবে, আর এটা 3টা ডাইমেনশনের বৃদ্ধি পাবে, আর এটা শুধু একটা ডাইমেনশনের বৃদ্ধি পাবে। তো 2টা ডাইমেনশনের বৃদ্ধি পাওয়া প্লেট ভাজক টিস্যু পাই আমরা পাতা, বর্ধিষ্ণু, বহিঃত্বকে। এবং রিব ভাজক টিস্যু আমরা পাই বর্ধিষ্ণু মূল,
কাণ্ডের মজ্জারশ্মি শৈবালের বৃদ্ধির ক্ষেত্রে এরকম দেখতে পাই। এক্ষেত্রে যে আইডিয়াটা এখানে মিসিং সেটা হচ্ছে যে রিব ভাজক টিস্যু দৈর্ঘ্য বৃদ্ধিতে হেল্প করে। প্লেট ভাজক টিস্যু আয়তন বৃদ্ধিতে হেল্প করে, কোষের আয়তন বৃদ্ধিতে। এবং মাস ভাজক টিস্যু কোষের সেলগুলো মানে কোষগুলো টিস্যুর সেলগুলোর ঘনত্ব বৃদ্ধিতে হেল্প করে। এই আইডিয়াটা এখানে মিসিং ছিল, যেটা বইয়ের মধ্যে দেওয়া আছে। এটা যদি জাস্ট জানি তাহলে এমসিকিউ এর জন্য হেল্প করবে। তো এই স্লাইডটাও ভাই অন্য বাকি কয়েকটার মতোই কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট স্লাইড ছিল। এবং এখান থেকে কি কোশ্চেন হবে, এই যে উদাহরণ থেকে প্রশ্নটা করবে, অথবা করতে পারে এই ধরনের বৃদ্ধি কোনটা কোন ধরনের বৃদ্ধি নিয়ন্ত্রণ করবে সেটা। তারপরে কাজ অনুসারে আমরা ভাগ করছি, এখানে জাস্ট একটা ভাজক টিস্যুর ছবি দিয়ে রাখছি। কাজ অনুসারে আমরা ভাগ করছি প্রোটোডার্ম, এই তো পরের স্লাইডে চলে আসে, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম এবং গ্রাউন্ড মেরিস্টেম, এই তিন ভাগে আমরা ভাগ করছি কাজ অনুসারে। এক একটা লেয়ারে এক একটা সেল থাকবে, এক একটা টিস্যু থাকবে এবং প্রত্যেকটার কাজ থাকবে আলাদা আলাদা। প্রোটোডার্মের কাজ আমি আগেই বলছি যে মূল, কাণ্ড, শাখা প্রশাখার ত্বকটা তৈরি করা, অর্থাৎ সব থেকে বাহিরের স্তরটাতে থাকবে, তো তাই ত্বকটা তৈরি করা কিন্তু প্রোটোডার্মেরই কাজ হবে। প্রোক্যাম্বিয়ামের কাজ হচ্ছে পরিবহন টিস্যুর তন্ত্র অর্থাৎ জাইলেম ফ্লোয়েম সৃষ্টি করা, খুবই অবভিয়াস, এটা তো আমরা ওর পরিচয়ই জানতে পারছি। এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্রের কাজ হচ্ছে কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি ইত্যাদি তৈরি করা। এবং এর কাজগুলোতে যদি যায় তাহলে সেটা হবে খাদ্য সঞ্চয়, খাদ্য তৈরি, এই ধরনের কাজগুলো কিন্তু গ্রাউন্ড মেরিস্টেমের। এবং এই যে কর্টেক্স, মজ্জা, এই বিষয়গুলো এগুলো আমরা পড়ব। গ্রাউন্ড টিস্যু আমি কোনটা বলছি ভাইয়া, আমি তোমাদেরকে বলছি যে গ্রাউন্ড টিস্যু হচ্ছে ভাইয়া এর মধ্যে যেই অংশটাতে ছড়ায় ছিটায় আছে আমাদের এই ভাস্কুলার বান্ডল, ওইটা বাদ দিয়ে বাকি সব কোষগুলোই কিন্তু ভাই গ্রাউন্ড টিস্যু। তো গ্রাউন্ড টিস্যুতে যতগুলো কোষ এর লেয়ার আছে এগুলোকে আমরা কয়েকটা লেয়ারে ভাগ করছি, কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, এই লেয়ারগুলোতে আমরা ভাগ করছি। আমরা ওগুলো পড়বো, হ্যাঁ ডিটেলসটা আমরা পড়বো। এখন জাস্ট আমরা এগুলো এমসিকিউর জন্য দেখে যাচ্ছি, সিকিউর জন্য ডিটেলস আমরা এখনো দেখিনি। কিছু ফিগার প্র্যাকটিস করবো আমরা, কিছু না, অ্যাকচুয়ালি 2টা ফিগার লাগবে, ওগুলো আমি বলে দেবো এবং নিজে ড্র করে দেখাই দেবো। তো তারপরে চলে আসি ভাজক টিস্যু। ভাজক টিস্যুর আচ্ছা এই ফ্লোচারটা অ্যাকচুয়ালি বই থেকে তুলে দেওয়া, এটা বইয়ে আছে। তো শীর্ষস্থ ভাজক টিস্যু বা এপিক্যাল মেরিস্টেমের টিস্যুর উৎসটা এক নজর আমরা দেখে নিব। এখান থেকে নর্মালি আমরা কখনো সিকিউ আসতে দেখি না, সিকিউ আসার টপিক সরি এমসিকিউ আসতে দেখি না, সিকিউ তো আসেই না, এমসিকিউ আসতে দেখি না এই ফ্লোচারটা থেকে। মূলত এইটার আইডিয়াটা সবটাই দেয়া আছে এতক্ষণ ধরে আমরা যে পার্টগুলো পড়ে আসলাম সেখানে, আর তাই আলাদা করে এখানে তোমরা নতুন কিছু পাবা না, এটা জাস্ট একটা সামারাইজড ভার্সন অফ দ্য টপিকস উই লার্নড বিফোর। এক্ষেত্রে ওরা যেই কাজ অনুসারে 3 ভাগে ভাগ করছি আমরা, প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম এবং প্রোক্যাম্বিয়াম, এই তিনটাকে হাইলাইট করছে এবং বলছে যে এই লেয়ারগুলো কিভাবে তৈরি, এগুলো প্রাথমিক টিস্যু বা প্রাইমারি টিস্যু দিয়ে তৈরি। এবং এই প্রোটোডার্ম থেকে তৈরি হয় ডার্মাল টিস্যু, ডার্মাল টিস্যু থেকে এপিডার্মিস তৈরি হয় এবং এপিডার্মিসটাই আচ্ছাদনকারী কোষ, স্টোমাটা, কাণ্ডরোম, মূলরোম এগুলো তৈরি করে। গ্রাউন্ড মেরিস্টেম মানে ভিতরের কোষগুলো, এগুলোকে আমরা গ্রাউন্ড টিস্যু বলি। এগুলোতে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এসব থাকবে এবং এগুলো ভাইয়া স্থায়ী টিস্যু। সো এই যে আমাদের ভাজক টিস্যুটা ওটা পরবর্তীতে স্থায়ী টিস্যুতে রূপান্তর হয়ে যায় মাঝখানের দিকে যেই সেলগুলো থাকবে, এবং মাঝখানে ছড়ায় ছিটায় থাকা ভাস্কুলার টিস্যু তৈরি করবে হচ্ছে প্রোক্যাম্বিয়াম, যেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এবং এগুলো রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম তৈরি করতে পারে। এই রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম, ভাস্কুলার প্রোক্যাম্বিয়াম এগুলো কিন্তু ভাই আবার হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তো এই যে রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম, ভাস্কুলার প্রোক্যাম্বিয়াম এগুলো হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। কিন্তু কেন ভাইয়া, কেন এরা স্থায়ী টিস্যু থেকে তৈরি হয়েছে এবং স্থায়ী টিস্যুটা কিন্তু একটা ভাজক টিস্যু থেকে তৈরি হয়েছে। এবং এই প্রথম ভাজক টিস্যুটা ছিল প্রাইমারি ভাজক টিস্যু।
যেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তো প্রোক্যাম্বিয়াম হচ্ছে প্রাইমারি ভাজক টিস্যু, ওখান থেকে স্থায়ী টিস্যু তৈরি হয়েছে, প্রাইমারি স্থায়ী টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হয়েছে, সেখান থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু রেসিডুয়াল প্রোক্যাম্বিয়াম এবং ভাস্কুলার প্রোক্যাম্বিয়াম তৈরি হয়েছে, এবং সেখান থেকে সেকেন্ডারি স্থায়ী টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম তৈরি হয়েছে। তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে প্রাইমারি ভাজক টিস্যু থেকে স্থায়ী টিস্যু, প্রাইমারি স্থায়ী টিস্যু থেকে সেকেন্ডারি ভাজক টিস্যু থেকে সেকেন্ডারি স্থায়ী টিস্যু। এখানে ওই ফ্লোচার্টটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে সেকেন্ডারি টিস্যু, এরা যে সেকেন্ডারি টিস্যু, এটাই যে সেকেন্ডারি স্থায়ী টিস্যু, এটাই বলছে যে কর্ক ক্যাম্বিয়াম, এগুলো হচ্ছে সেকেন্ডারি। ও আচ্ছা, না, এটা আলাদা, এটা আবার সেকেন্ডারি ভাজক টিস্যু, কর্ক ক্যাম্বিয়াম। তো এই যে কর্ক ক্যাম্বিয়াম, ভাস্কুলার ক্যাম্বিয়াম আর রেসিডুয়াল ক্যাম্বিয়াম, এগুলো ভাইয়া ছিল সেকেন্ডারি ভাজক টিস্যু। বাকিটা তো বললামই কোনটা কি। এখান থেকে এই আইডিয়াটা রাখলেই যথেষ্ট। এরপরে স্থায়ী টিস্যুতে চলে আসলাম। যদি উপরে হেডলাইনটা ভাজক টিস্যু দিচ্ছে, যেটা অ্যাকচুয়ালি ভুল করছে, স্থায়ী টিস্যু লিখতে হতো। তো ভাজক টিস্যুর পার্ট শেষ। ভাজক টিস্যু জানার আগে আমরা জানলাম যে টিস্যু দুই প্রকারের। টিস্যু কাকে বলো তো জানছি, টিস্যু দুই প্রকার জানছি, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু জানছি। ভাজক টিস্যু বিভাজন ক্ষমতা সম্পন্ন, এগুলোকে বেশ কিছু ভাগে ভাগ করতে পারছি। তার আগে বৈশিষ্ট্য সম্পর্কে জানছি, সিকিউর জন্য পড়ছি। তারপরে এমসিকিউর জন্য এর ভাগগুলোর কোনটার উদাহরণ কি জানছি, ওটার এমসিকিউর জন্য কোনটা কাকে বলে, কীরকম ব্যাপারগুলো হচ্ছে, এগুলো আমরা একটা আইডিয়া নিয়ে রাখছি, এমসিকিউ যেন অ্যান্সার করতে পারি। দেন আমরা মুভ করছি স্থায়ী টিস্যুতে। স্থায়ী টিস্যু সম্পর্কে এমসিকিউর জন্য কয়েকটা টুকটাক কথাবার্তা জেনেই আমরা চলে যাব এই চ্যাপ্টারের মেইন থিম, হুইচ ইজ সিকিউ পার্টটাতে, মেইন সিকিউটাতে। আমরা ডেফিনেটলি একটা গ নাম্বার কিন্তু অলরেডি টাচ করে ফেলছি, বাট এই সিকিউর ঘ নাম্বার কিন্তু এখন আমরা টাচ করিনি। তো আমরা ঘ নাম্বার দেখে আগাচ্ছি একটু পরেই। তার আগে স্থায়ী টিস্যুটা নিয়ে একটু আইডিয়া নিয়ে নেই। স্থায়ী টিস্যু থেকে যদিও আমরা কখনোই সিকিউ আসতে দেখি না, এমসিকিউর জন্য আমরা এক নজর পড়ে যাই। চলো, আমাদের বইয়ে যদিও তোমাদেরকে অলরেডি বলছি যে স্থায়ী টিস্যুতে খুব একটা ইম্পর্টেন্স দেয় না, ইনফ্যাক্ট খুব কম একটা কনসাইজ পড়াশোনা করানো হয়েছে। তো আমরা এখন অতটুকুই পড়বো যতটুকু প্রয়োজন। স্থায়ী টিস্যুর ফার্স্ট অফ অল প্রকারভেদটা দেখবো। তার আগে কাকে বলে তো আমরা জানি যে এরা বিভাজন ক্ষমতা বিহীন টিস্যু, এমন টিস্যু যাদের বিভাজন ক্ষমতা নেই, তারা হচ্ছে স্থায়ী টিস্যু। তো এই যে স্থায়ী টিস্যুর প্রকারভেদ, এটা হচ্ছে সরল, জটিল এবং ক্ষরণকারী, এই তিন ভাগে আমরা ভাগ করছি। সরল, জটিল এবং ক্ষরণকারী, এই তিন ভাগে আমরা ভাগ করছি। সরল টিস্যুর মধ্যে যেই কোষগুলো পড়ে, বা সরল টিস্যুর মধ্যে যেই টিস্যুগুলো পড়ে, সেই টিস্যুগুলো হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যুর মধ্যে যেই টিস্যুগুলো পড়ে তারা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। এবং ক্ষরণকারী টিস্যুর মধ্যে যেই টিস্যুগুলো পড়ে তারা হচ্ছে তরুক্ষীর এবং গ্রন্থি। এক্সাম্পল জানতে হবে কোনটার এক্সাম্পল কি। আচ্ছা, এই নামগুলো এরকম কেন? সরল, জটিল, নিঃস্রাবী, এগুলো এরকম কেন নাম ভাইয়া? সরল টিস্যু মানে একটা পার্টিকুলার টাইপের টিস্যু দিয়েই ওই পুরা টিস্যুটা তৈরি। সরল টিস্যু হয় প্যারেনকাইমা ধরনের হবে, না হয় কোলেনকাইমা ধরনের, না হয় স্ক্লেরেনকাইমা ধরনের। প্যারেনকাইমা ধরনের মানে এই টিস্যুগুলোতে প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি, যাদের কাজ হচ্ছে খাদ্য তৈরি। কোলেনকাইমা টিস্যুগুলো কোলেনকাইমা কোষ দিয়েই তৈরি, তাই এরা সরল। কোলেনকাইমা টিস্যুতে প্যারেনকাইমার কোষ পাবো না, কোলেনকাইমা টিস্যুতে স্ক্লেরেনকাইমার কোষ পাবো না, তাই এরা সরল, কেননা এদের মধ্যে কোনো মিক্সচার নাই। কোলেনকাইমা টিস্যুতে শুধুমাত্র কোলেনকাইমা সেল পাবো, আর কোলেনকাইমা সেলের কাজ হচ্ছে খাদ্য সঞ্চয়। এবং স্ক্লেরেনকাইমা টাইপের টিস্যুতে শুধুমাত্র স্ক্লেরেনকাইমা সেলই পাবো, ওর মধ্যে প্যারেনকাইমা বা কোলেনকাইমার সেল পাবো না, তাই এদের নাম সরল টিস্যু। নামটার মধ্যেই বোঝা যাচ্ছে যে এর মধ্যে কোনো জটিলতা নাই, কোনো মিশ্রণ নাই। এরা একটা টাইপের টিস্যু মানে ওর মধ্যে শুধুমাত্র ওই টাইপের সেলই অবস্থান করবে। তো স্ক্লেরেনকাইমাতে শুধুমাত্র স্ক্লেরেনকাইমা সেল অবস্থান করতেছে, আর স্ক্লেরেনকাইমা সেলগুলোর কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান। ঠিক আছে, প্রতিটার আমরা কাজে জানলাম। জটিল টিস্যুতে যাওয়া যাক। জটিল টিস্যু নামটা শুনেই বুঝতে পারতেছো যে এর মধ্যে কোনো জটিলতা আছে নিশ্চয়ই। আর জটিলতাটা কি? জটিলতা হচ্ছে যে এখানে একটা পার্টিকুলার টাইপের
সেল দিয়ে এই টিস্যুগুলো তৈরি না, এই টিস্যুগুলো তৈরিতে মাল্টিপল টাইপের সেল প্রয়োজন ছিল। জাইলেম টিস্যু তৈরি করতে 4 ধরনের সেল লাগে, ফ্লোয়েম টিস্যু তৈরি করতে 4 ধরনের সেল লাগে, এবং ওই সেলগুলো কিন্তু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা এই সেলগুলোর সমন্বয়। অর্থাৎ জাইলেম বা ফ্লোয়েম এগুলো কিন্তু কোনোটাই পিওর টিস্যু না, এর মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্টেরেনকাইমা এই টিস্যুগুলোর সংমিশ্রণ আছে, তাই এদের নাম হচ্ছে জটিল টিস্যু বা যৌগিক টিস্যু। তো জাইলেমের কাজ হচ্ছে, এদের কাজই অ্যাকচুয়ালি হচ্ছে পরিবহন, এদের কাজই হচ্ছে পরিবহন, খাদ্যটা পরিবহন। এরা তৈরি করলো, সঞ্চয় করলো, তারপরে যখন পরিবহনের পালা আসবে তখন সেটা দায়িত্ব দিয়ে দিবে এদেরকে। তো জাইলেমের কাজ হচ্ছে জল পরিবহন, জতে জাইলেম, জতে জল। আর ফ্লোয়েম, ফতে ফুড, মানে খাদ্য পরিবহন। তো খাদ্য পরিবহন করা কাজ হচ্ছে ফ্লোয়েমের, আর জল পরিবহন করা কাজ হচ্ছে জাইলেমের। আচ্ছা, তারপরে চলে আসি ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। নামটা শুনে বোঝা যাচ্ছে যে উদ্ভিদের বডি থেকে যে সমস্ত হরমোন, পিগমেন্ট, এনজাইম, নেকটার এই সমস্ত কিছু যেটা ক্ষরণ করতে হয়, এগুলো ক্ষরণ করার দায়িত্ব হচ্ছে এই টিস্যুগুলোর, যাদেরকে তরুক্ষীর এবং গ্রন্থি এই দুইটা নামে আমরা ভাগ করছি। তো এক্ষেত্রে আমরা এমসিকিউর জন্য এদের কাজগুলো এবং এদের উদাহরণগুলো মনে রাখব। হয়ে গেল। তারপরে আমরা স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে চাই। এখন ভাইয়া আমরা তো ভাগ করছি টিস্যুকে দুই ভাগে, ভাজক এবং স্থায়ী। তাহলে ভাজক টিস্যুর জন্য যতগুলো আমরা বৈশিষ্ট্য পড়ে আসছি সেই সবগুলো ঠিক উল্টোটাই ঘটবে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে। চলো এক নজর তবুও দেখে নেওয়া যাক। স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম, যেখানে কিনা ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনে সক্ষম ছিল। রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। তারপরে টিস্যুতে দু রকমের কোষ থাকে, জীবিত এবং মৃত। পক্ষান্তরে আমাদের ভাজক টিস্যুর সকল কোষই কিন্তু জীবিত ছিল। তাহলে এই ক্ষেত্রেও ডিফারেন্স আছে যে দু ধরনের কোষ থাকে এখানে। তারপরে জীবিত কোষের সাইটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে এদের কম আছে, কিন্তু আমরা কি পড়ছিলাম যে যেহেতু সেলগুলো ছোট ছিল ভাজক টিস্যুর, ওদের কিন্তু সাইটোপ্লাজমটা ঘন ছিল অপেক্ষাকৃত। মৃত কোষে প্রোটোপ্লাজম বিহীন, ওরা সবাই ভাজক টিস্যুরা সবাই জীবিত কোষ ছিল, তাই প্রোটোপ্লাজম সবার ছিল, আর এদের যারা মৃত তাদের প্রোটোপ্লাজম বিহীন। কোষগুলো প্রাচীর অপেক্ষাকৃত স্থূল, অর্থাৎ বেশ পুরু। এখন কোন একটা সেল যদি ডিভাইড না হয় তাহলে ওর নিজের প্রোটেকশনের জন্য সেল ওয়াল বা কোষ প্রাচীরকে যতটুকু পুরু করা যায় ততই তো ভালো। আর এটাই কারণ যে স্থায়ী টিস্যু যেহেতু কখনো বিভাজিত নর্মালি হয় না, তাই স্থায়ী টিস্যুর কোষগুলো এমন অনেক পুরু কোষ প্রাচীর কন্টেইন করে, যার মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সোবেরিন সকল কিছুই উপস্থিত থাকে। পক্ষান্তরে ভাজক টিস্যুর কোষগুলো ছিল এমন কোষ প্রাচীরযুক্ত যেটা নিতান্তই পাতলা, শুধুমাত্র সেলুলোজ নির্মিত। এটার কারণ ছিল ভাজক টিস্যুকে প্রতিনিয়ত বিভাজনের মধ্যে থাকতে হয়, তাই ওর বিভাজনের ক্ষমতা কমে যাইতো যদি কোষ প্রাচীরটা হইতো পুরু, কেননা সেটা তখন সেলুলার মডিফিকেশন করতে হেল্প করতে পারতো না। আর তাই স্থায়ী টিস্যুগুলোর ভাইয়া কিন্তু কোষ প্রাচীরটা স্বাভাবিকের চেয়ে পুরু হয়। ঠিক আছে, তারপরে কোষ গহ্বরটা অপেক্ষাকৃত বড়। এখন ভাইয়া আমরা কিন্তু এই স্থায়ী টিস্যুর উদাহরণের মধ্যে পড়ছি যে খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন এই সকল কিছু দায়িত্ব নিচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে একটা জিনিস চিন্তা করো, খাদ্য তৈরি করতে গিয়ে বজ্র পদার্থ তৈরি হয় না? এখন এই বজ্র পদার্থগুলোকে ডেফিনেটলি সঞ্চয় করে রাখার ব্যবস্থা করতে হবে, এরা যেহেতু স্থায়ী টিস্যু। তো এরা তাই কোষ গহ্বর কন্টেইন করে, যেটা কিনা কোষ গহ্বর ছিল না আমরা দেখছি ভাজক টিস্যুর। কেননা ভাজক টিস্যুগুলো বজ্র পদার্থ সঞ্চয় করে রাখার কোনো দায়িত্ব নিত না, বা এনজাইম, পিগমেন্ট এগুলো সঞ্চয় করে রাখার কোনো দায়িত্ব নিত না। ওদের কাজ ছিল শুধুমাত্র উদ্ভিদটাকে দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা বরাবর বৃদ্ধি করতে সাহায্য করা। এখন এই যে আমাদের কোষ গহ্বরটা, এটাতে আমরা দেখতে পাই স্থায়ী টিস্যুর ক্ষেত্রে, কেননা এদের ক্ষেত্রে রিজার্ভ করে রাখার একটা টেন্ডেন্সি আছে, একটা ব্যাপার আছে, তাই কোষ গহ্বর থাকবে এদের। আর ওই কোষ গহ্বরটা থাকবে আকারে বড়, কেননা অনেক কিছু এদের রিজার্ভ করে রাখতে হয়। এরপরে দেখি নিউক্লিয়াসটা স্বাভাবিকের চেয়ে ছোট হয়। এখন কোন একটা নিউক্লিয়াস যদি কোষ বিভাজনের মধ্যে না যায় তাহলে সেটা আকারে ছোট হওয়াই ভালো, কেননা আমরা জানি যে কোষ বিভাজনের জন্য নিউক্লিয়াসটার আকার বড় হইতে হয়। তাহলে এরা যেহেতু বিভাজন হবে না, তাহলে এই নিউক্লিয়াস বড় হওয়ার প্রয়োজনও পড়ছে না।
তারপরে চলে আসি যে এদের কোষের এক পাশে অবস্থান করে নিউক্লিয়াসটা, এটা কেন ভাইয়া? খুবই অবভিয়াস, এদের কোষগুলোর মাঝখানে যেহেতু অনেক বড় কোষ গহ্বর থাকে, তাই নিউক্লিয়াসটাকে স্বাভাবিকভাবেই সাইডের দিকে সরে আসতে হয়। তারপরে আসি কোষ প্রাচীরের নানা নকশা দেখা যায়। এটা এই কারণে যে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এমনভাবে সাজানো থাকে যে দেখে মনে হয় যে প্রাচীরে কিছু নকশা করা আছে। তারপরে চলে আসি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্যতে। আসলে পার্থক্যটা কঠিন কিছুই না ভাইয়া, তুমি এতক্ষণ ধরে যে ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যগুলো পড়ছো সেগুলো বক্স আকারে পাশাপাশি লিখে দিলেই পার্থক্যটা হয়ে যায়। পার্থক্যটা যদিও আমরা সিকিউর জন্য কিন্তু পড়বো, সিকিউর জন্য কিন্তু আমরা পার্থক্যটা মনে রাখবো, কঠিন কিছু না। শোনো ভাইয়া, তোমরা এই যে বৈশিষ্ট্যটার জন্য যা পড়ে আসলা ওটাই জাস্ট বক্স করে দুই পাশে লিখে আসতে হবে। চলো তাহলে দেখি আমরা এখানে কিভাবে তুলে ধরছি। পার্থক্যের বিষয় হচ্ছে টিস্যুর উৎপত্তি। ভাজক টিস্যুটা ভ্রূণ অবস্থাতেই তৈরি হয়, আর স্থায়ী টিস্যু তৈরি হয় ভাজক টিস্যু থেকে, যেটা একেবারেই শুরুতেই আমি আইডিয়া তোমাদেরকে দিয়ে রাখছি। বিভাজন ক্ষমতা ভাজক টিস্যুর আছে আর স্থায়ী টিস্যুর নেই, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কোষের ধরন আমরা দেখি যে ভাজক টিস্যু কোষগুলো অপরিণত, কেননা এরা পরিণত হওয়ার কখনো টাইম পায়ই না। আর এরা যেহেতু পূর্ণ বিকশিত, সেলুলোজ, হেমিসেলুলোজ সব কিছু আছে এদের মধ্যে, খাদ্য তৈরি করতে পারে, তাই এদের এই বৈশিষ্ট্যগুলোর জন্য স্থায়ী টিস্যুকে আমরা বলি পরিণত। টিস্যুর অবস্থান, ভাজক টিস্যুগুলো নর্মালি স্বাভাবিকভাবেই প্রাথমিক ভাজক টিস্যুর অবস্থান উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, অর্থাৎ এমন জায়গা যেটা লম্বা হচ্ছে, বড় হচ্ছে, বর্ধিষ্ণু অঞ্চল। কিন্তু বর্ধিষ্ণু অঞ্চলে স্থায়ী টিস্যু থাকে না স্বাভাবিকভাবেই। ওখানে স্থায়ী টিস্যু থাকলে তো ওটা আর বাড়বে না, তখন ওটাকে তো আর বর্ধিষ্ণু অঞ্চল বলতে পারবো না। আর তাই বর্ধিষ্ণু অঞ্চলের পেছনের দিকে এদের অবস্থানটা। তারপরে দেখি নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা এদের আকারে বড় হয় যেহেতু এরা বিভাজনক্ষম এবং কেন্দ্রে অবস্থান করে, আর ওদেরটা সাইডে চলে যায়। কেন সাইডে চলে যায় মাত্র অবশ্য সেটা আমি ব্যাখ্যা করলামই। তো সাইটোপ্লাজমে চলে আসি। সাইটোপ্লাজমটা বেশি ঘন হয়ে থাকে ভাজক টিস্যুতে, আর এটা তুলনামূলক দেখা যায় যে হচ্ছে যে ততটাও ঘনীভূত থাকে না হচ্ছে স্থায়ী টিস্যুতে। তো এই পার্থক্যগুলো আমরা দেখলাম। আচ্ছা, পরবর্তীতে আরও কিছু পার্থক্য আছে, সব হচ্ছে ওই ভাইয়া বৈশিষ্ট্য রিলেটেডই। তো উদ্ভিদের দেহে বৃদ্ধিতে ভূমিকা এরা রাখবে, ওরা রাখবে না। যান্ত্রিক দৃঢ়তা এদের দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই এরা যান্ত্রিক দৃঢ়তা সামান্যই দিবে। কিন্তু এদের যান্ত্রিক দৃঢ়তা দেওয়াটাই মেইন উদ্দেশ্য ছিল, কেননা স্ক্লেরেনকাইমা টাইপের যে টিস্যুগুলো ছিল ওদের কিন্তু কাজই হচ্ছে যান্ত্রিক দৃঢ়তা দেওয়া। খাদ্য তৈরি নর্মালি এরা করে না, কেননা খাদ্য তৈরি করার মতো মেটাবলিজম এদের করার টাইম নাই, এদেরকে জাস্ট উদ্ভিদ থেকে বড় করতেই থাকতে হবে। আর ক্লোরোপ্লাস্ট যুক্ত স্থায়ী টিস্যু তৈরি করে, ক্লোরোপ্লাস্ট যুক্ত যে স্থায়ী টিস্যুগুলো আছে তারা কিন্তু খাদ্যটা তৈরি করবে। তারপরে পরিবহনের ক্ষেত্রে যদি বলি, খাদ্য পরিবহনে কোনো ভূমিকা নেই। খাদ্য পরিবহনে ভাজক টিস্যুর কোনো ভূমিকা নেই, কেননা এদের প্লাস্টিকটা প্রোপ্লাস্টিক রূপে থাকে, তাহলে তো খাদ্য সেটা তৈরি করতে পারবে না। আর স্থায়ী টিস্যু ভাই ভাস্কুলার বান্ডল গঠনকারী জাইলেম এবং ফ্লোয়েম নামক স্থায়ী টিস্যু যথাক্রমে পানি এবং উৎপাদিত খাদ্য পরিবহন। তো খাদ্যটা পরিবহন করতে সাহায্য করবে ওরা, ওদের কাজই তো হচ্ছে পরিবহন করা, কেননা ওদেরকে ভাস্কুলার বান্ডল বা আমরা কি বলি পরিবহন কলাগুচ্ছ বলি। কোষ গহ্বর এদের নাই, এদের থাকবে এবং সেটা বৃহৎ। কোষ প্রাচীর এদেরটা পাতলা, কোনো নকশা দেখতে পাই না, এদেরটা পুরো এবং নকশা দেখা যায়। আরও কি পার্থক্য আছে? না, আর পার্থক্য নাই। তো এই ছিল ভাই পার্থক্যগুলো, মেইনলি বৈশিষ্ট্যগুলো থেকেই কিন্তু পার্থক্যগুলোর আইডিয়া পাওয়া যায়। নেক্সট আমরা যেই চ্যাপ্টারে মুভ অন করতেছি, চ্যাপ্টার তো না মানে যেই টপিকে, সেটা হচ্ছে যে এমসিকিউ টপিক। তো এতক্ষণ ধরে আমরা যে এমসিকিউ টপিকগুলো এমসিকিউর জন্য যে এত কথাবার্তা বলে আসলাম, এত যে প্রিপারেশন নিলাম, চলো দেখি এখন অ্যাপ্লাই করে যে আমরা কি পারতেছি কিনা। এগুলো বোর্ড প্রশ্ন থেকেই কিন্তু তুলে ধরা হয়েছে। তো কোন ভাজক টিস্যুর বিভাজনে উদ্ভিদ অঙ্গ আয়তনে বৃদ্ধি পায়? তো আয়তনে বৃদ্ধি পাওয়ার জন্য হয় মাস, প্লেট বা রিপ, তিনটার মধ্যে যে কোনো একটা হতে হবে। আমি কোনটা বলছিলাম ভাইয়া? আমি বলছিলাম যে মাসটা, রিপ থেকে শুরু করি, প্রথম অপশন থেকে। রিপটা তোমার দৈর্ঘ্য বরাবর বৃদ্ধিতে সাহায্য করে, প্লেটটা আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, মাসটা সাহায্য করে ঘনত্ব বৃদ্ধিতে, এবং মধ্য ভাজক টিস্যু বলতে অ্যাকচুয়ালি পৃথিবীতে কিছু নাই, তাই এটা অপশন হওয়ার কথাই না। আর দেখো আয়তন বৃদ্ধিতে হেল্প করতেছিল প্লেট, তো এটাই হবে আমাদের উত্তর। কোনটা বৃদ্ধিতে হেল্প করছে সেটার উপর ডিপেন্ড করবে যে উত্তর কি হবে। নেক্সট এমসিকিউতে যাই। ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় বলছে ওরা। তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তো আমরা ভালোভাবে পড়ে আসছি যে কোষগুলো জীবিত, এটা সত্য কথা। আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, এটা মিথ্যা কথা, তাহলে এটাই নয় হবে। পাতলা কোষপ্রাচীর বিদ্যমান, হ্যাঁ সত্য কথা, কেননা পুরোটা থাকে স্থায়ীতে। কোষ গহ্বর থাকে না, ঠিক কথা, কোষ গহ্বর থাকে হচ্ছে স্থায়ীতে। তাই আনসারটা ভাজক টিস্যুর বৈশিষ্ট্য নয় কোনটা, এটা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান, ও কেননা এদের অন্তঃকোষীয় ফাঁক
থাকে না, এদের মধ্যে কোনো ফাঁকা আমরা জায়গা দেখতে পাই না। তারপরে এমসিকিউতে যাই, প্যারেনকাইমা টিস্যু সম্পর্কে কোনটি সঠিক? প্যারেনকাইমা কি টিস্যু ভাই? একটা স্থায়ী টিস্যু, তাই না? প্যারেনকাইমা হচ্ছে স্থায়ী টিস্যুর উদাহরণ। তাহলে স্থায়ী টিস্যু কি করে? আন্তঃকোষীয় ফাঁক থাকে না। এটা কি সত্যি কথা? স্থায়ী টিস্যুর কি আন্তঃকোষীয় ফাঁক থাকে না? এটা ভাইয়া ভুল কথা। কেননা আন্তঃকোষীয় ফাঁক থাকে না এটা ভাজক টিস্যুর ক্ষেত্রে সত্য। কোষগুলি বিপাকে নিষ্ক্রিয়। তারপরেরটা হচ্ছে উদ্ভিদের ক্ষত নিরাময়ে কাজ করে, মোটেও না, এটা ভাজক টিস্যুর কাজ। তারপর এটা কোষ প্রাচীর স্থিতিস্থাপক নয়। এটা সত্য কথা, এদের কোষ প্রাচীর স্থিতিস্থাপক নয়। আর কোষগুলি বিপাকে নিষ্ক্রিয় এটাও না ভাইয়া, কেন? এদের বিপাক হয়, এদের কিন্তু হচ্ছে তোমার বিপাকটা হচ্ছে এদের মেটাবলিজমটা হয় হচ্ছে ধরো গ্লাইকোলাইসিসে, খাদ্য তৈরিতে বা অন্যান্য কাজে কিন্তু বিপাক হয়। তাহলে আমরা বলতে পারি যে কোষ প্রাচীর স্থিতিস্থাপক নয়, এটাই কিন্তু সঠিক। এটা যদি আমরা এখানে পাইনি, এখানে আসলে পাইনি আমরা, আচ্ছা সমস্যা নেই, আইডিয়া থেকে আমরা কিন্তু আনসারটা করতে পারছি, এখানে আমি দাগাই দিতে পারতেছি না। আচ্ছা হোক, পরের পার্টে মুভ অন করি। আচ্ছা, তারপরে টিস্যুতন্ত্র। তাহলে নেক্সট টপিকে চলে আসলাম আমরা অধ্যায়ের, সেটা হচ্ছে টিস্যুতন্ত্রের পার্ট। আমরা এতক্ষণ ধরে টিস্যু কাকে বলে, টিস্যু কত প্রকার ও কী কী, টিস্যুর গুলো এই যে প্রকারভেদগুলো এগুলোর তারপরে আবার কি কি ভাগে ভাগ করছি, ওদের বৈশিষ্ট্য কি কি সব পড়লাম ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর ক্ষেত্রে। তাহলে টিস্যু পার্টটা শেষ। এখন বেশ কিছু ধরনের টিস্যু মিলে তৈরি হবে টিস্যুতন্ত্র। আমরা এখন তাহলে টিস্যুতন্ত্রতে মুভ অন করবো, যেখানে ভাইয়া শুধু ভাজক বা শুধু স্থায়ী নিয়ে আলোচনা করতেছি না, আমরা দুই ধরনের বিষয়ে একটা বডির মধ্যে, উদ্ভিদের বডির মধ্যে কীভাবে সাজানো আছে সেটা নিয়ে আলোচনা করব। তো টিস্যুতন্ত্র নিয়ে, আচ্ছা তো এখানেই আলোচনা করতে হবে। তো টিস্যুতন্ত্র নিয়ে জানার আগে জানতে হবে যে টিস্যুতন্ত্র কী কী বা টিস্যুতন্ত্রে কী কী আছে। তাহলে চলো শুরু করা যাক।